আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক, এমডি ফেজ বি রেসিডেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আপনারা জানেন আজকে আমাদের এফসিপিএস পার্ট 1 মেডিসিন এর রিভিউ ক্লাস। এফসিপিএস পার্ট 1 পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আমরা বেশ কিছু রিভিউ সেশন অ্যারেঞ্জ করেছিলাম। আজকে সর্বশেষ রিভিউ সেশন, এবং এই সেশনগুলোতে যারা অংশ নিয়েছেন আশা করি তারা মূল পরীক্ষায় এই সেশনগুলো থেকে অনেকগুলো টপিক কমন পাবেন। এবং আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে শেষ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলো যাতে আমাদের একবার হলেও রিভিশন হয়ে যায়, হ্যাঁ, সেটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। যেহেতু এসএস পার্ট 1 পরীক্ষার আর খুব বেশি সময় বাকি নেই, মাত্র কয়েকটা দিন সময় আছে, সো এই সময়ের প্রিপারেশনটা বা এই সময়ের রিভিশনটা আসলে খুবই খুবই ভাইটাল। তো আমরা একটু ওয়েট করব সবার যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের রিভিউ সেশনে আমরা রেসপিরেটরি মেডিসিন এবং কার্ডিওলজি এই দুইটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব এবং চেষ্টা করব এই দুইটা সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এসএস পার্ট 1 পরীক্ষায় আসার মতো যে টপিকগুলো আছে সেগুলো আমরা একটু রিভিউ করা, তাহলে আমাদের আজকে ক্লাসের মাধ্যমে যাতে একটা ওভারভিউ হয়ে যায় এবং এখান থেকে পরীক্ষায় যদি কমন আসে তাহলে আমরা যাতে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারি। এবং অবশ্যই যে টপিকগুলো থেকে পড়াবো সেখান থেকে আপনারা একাধিক প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পাবেন। আমরা একটু ধৈর্য ধরি আমাদের বাকিদের যুক্ত হওয়ার জন্য। আমরা একটু ওয়েট করব বাকিদের যুক্ত হওয়ার জন্য এবং তারপরে আমরা আমাদের আজকের সেশনটি শুরু করব। আমাদের মূল উদ্দেশ্য আজকের সেশনে আমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব আমাদের এসএস পার্ট 1 পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই টপিকগুলো একটু ঝালাই করে নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি এবং আমরা চেষ্টা করব আমরা এই ক্লাসের দ্রুততম সময়ের মধ্যে যাতে আমাদের মোটামুটি ভাবে কাভার হয়ে যায়, তাই না? আপনারা একটু ধৈর্য ধরবেন, আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি খুবই দ্রুত। আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলো করেছেন আমার মনে হয় তারাও একটা ধারণা পেয়েছেন এবং আজকের ক্লাস থেকে আমরা ওভারভিউ করব, হ্যাঁ, যে কোন টপিকগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই টপিকগুলো আমাদের আমরা যাতে একবার হলেও চোখ বুলিয়ে যেতে পারি।
কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দিচ্ছি। যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন যদি জানিয়ে দেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা শুরু করছি রেসপিরেটরি মেডিসিন দিয়ে। আপনারা জানেন যে এসসিএস পার্ট 1 পরীক্ষায় মূলত প্রশ্নগুলো ডেভিডসন ভিত্তিক হয়ে থাকে, এমনকি এখানে যে ফিজিওলজির প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু ডেভিডসন ভিত্তিক হয়ে থাকে। হ্যাঁ, তো এই জন্য আমরা আমাদের মূল ফোকাস থাকবে ডেভিডসনের উপর ফোকাস করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। আপনারা একটু ধৈর্য ধরবেন, আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করব। দু এক মিনিটের মধ্যে আমরা পড়াশোনা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমি তাহলে আমার মনে হয় আমি শুরু করে দিই। প্রথমে দেখেন ফিজিওলজি থেকে, প্রথমে আমরা যে ফিজিওলজির অংশটা একটু দেখব। ফিজিওলজি থেকে কিছু প্রশ্ন আসতে পারে, এটাও কিন্তু ডেভিডসন থেকেই নেয়া। প্রথম কথা হচ্ছে রেসপিরেটরি মোটর নিউরনস। রেসপিরেটরি মোটর নিউরনসটা কোথায় অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডরসাল মেডুলা অবলঙ্গাটা বা পোস্টেরিয়র মেডুলা অবলঙ্গাটা। এটা একটা আরেকভাবে বলতে পারে ডরসাল মেডুলা অবলঙ্গাটা। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানের মধ্যে এই দুইটা কথা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর আর আরেকটা হচ্ছে ক্যারোটিড বডি। সেন্ট্রাল কেমোরিসেপ্টর, একটা হচ্ছে ক্যারোটিড বডি। দেখেন সেন্ট্রাল কেমোরিসেপ্টর যেটা আছে এটা হচ্ছে ভেন্ট্রোল্যাটেরাল মেডুলাতে অবস্থিত। সেন্ট্রাল কেমোরিসেপ্টরস, এখানে দুইটা স্টিমুলেন্ট আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে পিসিও2। হ্যাঁ, পিসিও2টা সহজে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। সরি, পিসিও2 না, মানে কার্বন ডাইঅক্সাইড আর কি। কার্বন ডাইঅক্সাইডটা ওয়াটারের সাথে রিয়েক্ট করে কি তৈরি করে, বাইকার্বনিক অ্যাসিড, তাই না? হ্যাঁ, এই বাইকার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট হয়, কার্বনিক অ্যাসিডটা আর কি। হ্যাঁ, তো এই হাইড্রোজেন আয়নটাই আমাদের রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে। তাহলে সেন্ট্রালে আমাদের দুইটা ভূমিকা রাখে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন ডিরেক্টলি আর পিসিও2 হচ্ছে ইনডিরেক্টলি। হ্যাঁ, আর ক্যারোটিড বডি যেটা, ক্যারোটিড বডি হচ্ছে পেরিফেরাল, এখানে হচ্ছে হাইপোক্সেমিয়া। এই হাইপোক্সেমিয়াটা এখানে ভূমিকা রাখে, মানে যদি প্রেসার অফ অক্সিজেন কমে যায় তাহলে আমরা দ্রুত শ্বাস নিই। তাহলে এই দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট ছিল, আর বাকি অংশ আপনার রিডিং করে নিতে পারেন। এবার চলে আসি আমাদের অসম্ভব গুরুত্বপূর্ণ হচ্ছে রেসপিরেটরি ফাংশন টেস্ট। এটা আমি আপনাদেরকে বলে দিব ক্লিয়ারলি, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে প্রশ্ন এমসিকিউ এবং এসবিএ দুইটাতেই আসতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে কনসেপ্ট ভিত্তিক, যাদের কনসেপ্ট ভালো এখান থেকে সহজে অ্যান্সার করতে পারবেন, কনসেপ্ট ভালো না হলে এখান থেকে অ্যান্সার করতে পারবেন না। একটা মিনিট আমাকে সময় দিবেন, আমি আপনাদের এখনই এটা ক্লিয়ারলি বুঝিয়ে বলবো। আচ্ছা, তাহলে দেখেন লাং ফাংশন টেস্টের ইন্টারপ্রিটেশন। হ্যাঁ,
এটা আমি যখন প্রথমবার পড়লাম তখন আমার এটা বারবার প্যাচ লাগতো এবং বারবার এটা ভুলে যেতাম আমি। এখন এটা আসলে খুব কঠিন কিছু না, একদম ইজি। আমরা জানি যে রেসপিরেটরি ডিজিজ গুলা মেইনলি দুই ধরনের আছে, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ, অবস্ট্রাকটিভ, হ্যাঁ, অবস্ট্রাকটিভ ডিজিজের মধ্যে আবার কমন দুইটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাজমা আর একটা হচ্ছে সিওপিডি, তাই না? আমরা তো জানি এটা যে অবস্ট্রাকটিভ ডিজিজ হচ্ছে অ্যাজমা এবং সিওপিডি, এছাড়া সিস্টিক ফাইব্রোসিস আর ব্রঙ্কিটিস আছে, বাট এখানে আমাদের অ্যাজমা এবং সিওপিডি এই দুইটা মনে রাখতে হবে। আর সিওপিডির মধ্যে আবার আমরা জানি আছে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সেই সাথে আছে এমফাইসেমা, ঠিক আছে? তাহলে এখানে অবস্ট্রাকটিভ যে লাং ডিজিজ গুলো আছে ওরা একই রকম রেসপিরেটরি ফাংশন টেস্টের রেজাল্ট দিবে। আর অন্যদিকে রেস্ট্রিকটিভ ডিজিজের মধ্যে, রেস্ট্রিকটিভ, হ্যাঁ খেয়াল করবেন, রেস্ট্রিকটিভ ডিজিজের মধ্যে, আচ্ছা আমি এখানে একটু সরিয়ে লিখি তাহলে আপনাদের বুঝতে আরো ইজি হবে। রেস্ট্রিকটিভের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস, হ্যাঁ, তাহলে এখানে আমি লিখে দেখাচ্ছি আপনাদের। রেস্ট্রিকটিভ ডিজিজ হচ্ছে কোনটা সবচেয়ে কমন, হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। এছাড়া কাইফোস্কোলিওসিস, ওবেসিটি, এগুলোও কিন্তু রেস্ট্রিকটিভ ডিজিজের মধ্যে পড়বে। সবচেয়ে কমন হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। তাহলে দেখেন এখানে যতগুলা ডিজিজ আছে এর মধ্যে প্রথম যে তিনটা, এই তিনটা কিন্তু অবস্ট্রাকটিভ, তাই না? অবস্ট্রাকটিভ। আর এই যে শেষের যে ডিজিজটা পালমোনারি ফাইব্রোসিস, এটা কিন্তু রেস্ট্রিকটিভ, ঠিক আছে? এখন মনে রাখবেন অবস্ট্রাকটিভ যে লাং ডিজিজগুলো আছে, অবস্ট্রাকটিভ ডিজিজগুলোতে FEV1 এর পরিমাণটা বেশি কমবে, FEV1 এর পরিমাণটা বেশি কমবে, হ্যাঁ, FVCও কমবে। FVC কি? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, আর এটা হচ্ছে ফোর্সড এক্সপাইরেটরি ভলিউম FEV1 ইন দ্য ফার্স্ট সেকেন্ড। প্রথম সেকেন্ডে যে FEV1টা, প্রথম সেকেন্ডে যে এক্সপাইরেটরি ভলিউম, এটাই হচ্ছে FEV1। আর FEV1 হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি বা শুধু ভাইটাল ক্যাপাসিটি, হ্যাঁ। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ দুইটাই কমবে কিন্তু FEV1টা বেশি কমবে, যে কারণে FEV1 বাই FVC যে রেশিওটা আছে, সময় থাকলে আমি আপনাদেরকে আরো ডিটেইলস বলে দিতাম কিন্তু এটা এত সময় নাই, এই জন্য FEV1 বাই FVC রেশিওটা কমে যাবে। এটা হচ্ছে লেস দেন 0.8 হবে, লেস দেন 0.8। তাহলে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আবার খেয়াল করেন অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এখানে কোনটা? প্রথম তিনটা, অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, হ্যাঁ, এমফাইসেমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস এই দুইটা মিলেই তো সিওপিডি, তাই না? আমরা তো জানি ক্রনিক ব্রঙ্কাইটিস আর এমফাইসেমা এই দুইটা মিলে কিন্তু সিওপিডি, হ্যাঁ। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে FEV1 এবং FVC দুইটাই কমবে কিন্তু FEV1টা বেশি কমবে। এই জন্য FEV1টা বেশি কমার জন্য FEV1 বাই FVC রেশিওটাও কিন্তু কমে যাবে, ঠিক আছে? যেহেতু এখানে আমরা যদি লব আর হরের হিসাব করি, তাই না, উপরেরটা লব নিচেরটা হর, তাহলে এখানে লবটা বেশি কমে যাচ্ছে, এই জন্য টোটাল ফ্র্যাকশনটা কমে যাবে। আর অন্যদিকে পালমোনারি ফাইব্রোসিস বা রেস্ট্রিকটিভ যে লাং ডিজিজ আছে, দেখেন রেস্ট্রিকটিভ যে লাং ডিজিজ আছে সেইখানে কিন্তু FEV1টা কমবে, ঠিক আছে, কিন্তু FVCটা এখানে বেশি কমে যাবে। FEV1টাও কমবে, FVCটাও কমবে, কিন্তু FVCটা বেশি কমবে, হ্যাঁ। এই কারণে FEV1 বাই FVC যে রেশিওটা আছে এটা কিন্তু নর্মাল থাকবে, নর্মাল অর বাড়বে। বুঝতে পারলাম কিনা? এখানে FEV1 এর তুলনায় FVCটা বেশি কমে যাচ্ছে, হ্যাঁ, মানে নিচেরটা বেশি কমে যাচ্ছে, হ্যাঁ। ধরেন আগে ছিল 4 আর 5, ঠিক আছে, 4 আর 5, হ্যাঁ। এখন FEV1 ধরেন 4 আর FVC হচ্ছে 5। এখন FEV1টা কমে হলো 3 কিন্তু FVCটা কমে হয়ে গেল 2, মানে 5 থেকে 2। তাহলে এই যে রেশিওটা FEV1 বাই FVC, হ্যাঁ, এই রেশিওটা এখন বেড়ে গেল না? 3/2 তো 1 এর থেকে বড়, আর 4/5 ছিল 1 এর থেকে ছোট, তাই না? তাহলে 4 কমে 3 হইলো ঠিকই, কিন্তু এদিকে 5 কমে একদম 2 হয়ে গেল, ঠিক আছে? এই জন্য আলটিমেটলি FEV1 বাই FVC রেশিওটা নর্মাল বা বেশি হবে। তাহলে এইটা দেখেন এখানে আমি যেটা বললাম এইটাই। তাহলে FEV1 বাই FVC রেশিওটা অবস্ট্রাকটিভ ডিজিজে কমে যায় কিন্তু রেস্ট্রিকটিভ ডিজিজে নর্মাল বা বেশি থাকে।
তাহলে এই জিনিসটা আমাদের বোঝার ছিল, এটা ইম্পর্টেন্ট। এর মধ্যে কেসিওটা ইম্পর্টেন্ট, রেসিডুয়াল ভলিউমটা ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবেন। দেখেন এখন রেসিডুয়াল ভলিউমের ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। রেসিডুয়াল ভলিউম মানে কি, এটা তো আমার মনে হয় আপনারা সবাই জানেন। রেসিডুয়াল ভলিউম মানে হচ্ছে আমরা একটা অনেক জোরে, হ্যাঁ অনেক জোরে নিঃশ্বাস ছাড়ার পরে, জোরে আপনি নিঃশ্বাস ছাড়েন, তারপরে আপনার লাঙে কিছু পরিমাণে বাতাস অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে আপনার রেসিডুয়াল ভলিউম, তাই না? তাহলে যদি আপনার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হয়, খেয়াল করেন এই যে এইখানে অবস্ট্রাকশন আছে, জাস্ট বোঝানোর জন্য, এটা লাংটাকে জাস্ট বোঝানোর জন্য আমি আঁকছি, এখানে অবস্ট্রাকশন আছে, তাহলে বাতাস কিন্তু ট্র্যাপ হয়ে আছে। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজে এয়ার ট্র্যাপিং হয়, লাংয়ের মধ্যে এয়ার ট্র্যাপিং হয়, এই জন্য এই রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে বেশি থাকে, কারণ বাতাস তো বেরিয়ে হইতে পারছে না, এয়ার ট্র্যাপিং এর কারণে রেসিডুয়াল ভলিউম বেড়ে যায়। আর পালমোনারি ফাইব্রোসিস যেটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজে, লাং নিজেই ছোট হয়ে যায়, লাং হচ্ছে স্মলার সাইজ, হ্যাঁ নরমালি এরকম থাকার কথা, কিন্তু রেস্ট্রিকটিভ লাং ডিজিজে লাংটা নিজেই ছোট হয়ে যায়, তাহলে অবশ্যই রেসিডুয়াল ভলিউমটা কমে যাবে না। এখানে এয়ার ট্র্যাপিং হচ্ছে, ধরেন বেলুনের ভেতরে বাতাস আছে কিন্তু বাতাসটা বেরোতে পারছে না, তাহলে বেলুনের সাইজটা বড় থাকবে, এই জন্য রেসিডুয়াল ভলিউমটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বেশি থাকে। তাহলে এই যে দেখেন অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, তিনটাতেই কিন্তু রেসিডুয়াল ভলিউমটা বেশি। আর পালমোনারি ফাইব্রিস মানে বেলুনটাই ছোট, তাহলে আমার বেলুনটাতে বেশি বাতাস আটবে না, তাহলে রেসিডুয়াল ভলিউমটা পালমোনারি ফাইব্রোসিস বা রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমরা আশা করি মনে রাখতে পারবো। আর কেসিওটা হচ্ছে যখন যে ডিজিজগুলাতে আপনার রেসপিরেটরি মেমব্রেনটা এফেক্টেড হবে সেগুলাতে কেসিওটা কমে যাবে, হ্যাঁ যেমন ধরেন এমফাইসেমা, এমফাইসেমাতে কিন্তু পালমোনারি মেমব্রেনটা, রেসপিরেটরি মেমব্রেনটা এফেক্টেড হয়, পালমোনারি ফাইব্রোসিসে এফেক্টেড হয়। সো এমফাইসেমা এবং পালমোনারি ফাইব্রোসিসে এখানে মেমব্রেনটা এফেক্টেড হওয়ার কারণে কেসিওটা মানে গ্যাস এক্সচেঞ্জটা কমে যায়। আর অন্যদিকে এজমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস এই দুইটাতে সাধারণত একই থাকে, কিছু কিছু ক্ষেত্রে এজমাতে বাড়তে পারে, তবে আমরা মনে রাখবো কেসিওটা এজমা এবং ব্রঙ্কাইটিসে একই থাকে, কারণ এখানে রেসপিরেটরি মেমব্রেনটা এফেক্টেড হয় না। হ্যাঁ সময় থাকলে আমি আপনাদেরকে আরো ডিজিজ বলে দিতাম, সময় নাই এই জন্য আর বলতে পারছি না, আমরা পরের টপিকে চলে যাই। এখানে দেখেন কিছু কজোলজি বলা আছে, এর মধ্যে কাফ, ব্রেথলেসনেস, ক্লাবিং, হিমোপ্টাইসিস, এদের মধ্যে ক্লাবিং এবং হিমোপ্টাইসিস অসম্ভব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। কফটা আপনারা রিডিং করে নিতে পারেন, রিডিং। আচ্ছা, কফ এবং ব্রেথলেসনেস এই দুইটার কারণ আপনারা রিডিং করে নিতে পারেন। তবে ব্রেথলেসনেসের ক্ষেত্রে আমি একটু বলে দিই আপনাদের, একটু খেয়াল করবেন। দেখেন আমরা যখন একটা একিউট ব্রেথলেসনেসের পেশেন্ট পাই, একিউট ডিসনিয়ার পেশেন্ট আমরা যখন পাই, তখন কিন্তু আমরা মনে রাখবেন একিউট ডিসনিয়ার পেশেন্ট পাইলে রেসপিরেটরি কারণের পাশাপাশি কার্ডিওভাস্কুলার কারণও মাথায় রাখতে হবে। অ্যাকিউট ডিসনিয়ার কার্ডিওভাস্কুলার কারণ, এক নাম্বার কারণ হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডেমা অথবা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, বুঝবেন দুইটা কিন্তু একই। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরের কারণে কিন্তু অ্যাকিউট পালমোনারি ইডেমা হয়। তাহলে অ্যাকিউট ব্রেথলেসনেস বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ 2-3 ঘন্টা ধরে তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, এটার কার্ডিওভাস্কুলার এক নাম্বার কারণ হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডেমা। আচ্ছা, আর চলে আসি আমরা রেসপিরেটরি কারণ কি, রেসপিরেটরি কারণ হচ্ছে 3-4টা বেশি ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে অ্যাকিউট সিভিয়ার এজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি। আপনার কাছে যদি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসে, অবশ্যই তার এজমা এবং সিওপিডির হিস্ট্রি নিতে হবে। এছাড়া আছে নিউমোথোরাক্স, নিউমোনিয়াও মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পালমোনারি এম্বোলিজম, অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম ফলোড বাই পালমোনারি ইনফার্কশন, ঠিক আছে? এই পালমোনারি এম্বোলিজমের কারণে কিন্তু পালমোনারি ইনফার্কশন হয়, ঠিক আছে? তাহলে এগুলা, এছাড়া হইতে পারে এআরডিএস হইতে পারে, ইনহেলড ফরেন বডি হইতে পারে, এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা যদি আপনি মেটাবলিক কারণ মনে রাখতে চান, তাহলে মেটাবলিক কারণের মধ্যে 2-3টা ইম্পর্টেন্ট, যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিস, যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে, এগুলাই হচ্ছে বেসিক। একটা পেশেন্টের ডায়াবেটিস আসছে, সে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, তাহলে আপনি কিন্তু ডায়াবেটিক কিটোএসিডোসিসটা চিন্তা করবেন।
ইউরেমিয়া, সিকেডির পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, এটা হচ্ছে কারণ 1 নাম্বার কারণ কি হবে? ইউরেমিয়া। হ্যাঁ, এছাড়া কিছু পয়জনিং এর কারণে হতে পারে। সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। হ্যাঁ, অ্যাকিউট কারণগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর ক্রনিকের মধ্যে আমরা একটু দেখি, ক্রনিক হার্ট ফেলিওর আছে, সিওপিডি, এজমা, লাং ক্যান্সার, এগুলো ইম্পর্টেন্ট। সিভিয়ার এনিমিয়া, ওবেসিটি, এগুলোর কারণে ক্রনিক হতে পারে। কিন্তু অ্যাকিউট গুলা ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ক্ষেত্রে অ্যাকিউট ইমার্জেন্সিতে যখন আপনি কাজ করবেন, কার্ডিওভাস্কুলার কারণ বললে 1 নাম্বার কারণ বলবেন কি? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ফলোড বাই অ্যাকিউট পালমোনারি ইডেমা। এজমা, আর যদি হচ্ছে রেসপিরেটরি 3টা কারণ বলেন, এজমা, সিওপিডি, নিউমোথোরাক্স। আর মেটাবলিক কারণ বললে একটা হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, একটা হচ্ছে সিকেডির কারণে যদি ইউরেমিয়া হয়, আর একটা হচ্ছে সাইকোজেনিক ভেন্টিলেশন। তাহলে এগুলা কিন্তু এমসিকিউতে থাকবে, আপনাদের এমসিকিউতে থাকবে। এমনকি এখান থেকে কিন্তু আপনার এসবিএ তেও কিন্তু সিনারিও ভিত্তিক দিতে পারে। এখন চলে আসি আমরা ফিঙ্গার ক্লাবিং। আচ্ছা, ফিঙ্গার ক্লাবিং দেখেন, ফিঙ্গার ক্লাবিং এর মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা এটা অনেকেই ওভারলুক করে যাই। এটা হচ্ছে ফিঙ্গার ক্লাবিং এর 5 থেকে 10% ক্ষেত্রে কিন্তু কনজেনিটাল বা ফ্যামিলিয়াল হতে পারে। যদি এরকম একটা সিনারিও দেয় যে একটা পেশেন্ট আসছে, তার ফিঙ্গার ক্লাবিং আছে, তার বাবারও সিমিলার সমস্যা আছে, তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে কনজেনিটাল বা ফ্যামিলিয়ালও হতে পারে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ ফিঙ্গার ক্লাবিং যে অলওয়েজ প্যাথোলজিক্যাল সেটা কিন্তু না, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ফ্যামিলিয়াল কারণও হতে পারে। এটা হিস্ট্রি থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন চলে আসি আমরা রেসপিরেটরি যে কারণগুলো। রেসপিরেটরি কারণ মনে রাখবেন, 1 নাম্বার কারণ হচ্ছে পাস্ট ফর্মিং ডিজিজ। পাস্ট ফর্মিং যে ডিজিজগুলোতে, রেসপিরেটরি ডিজিজগুলোতে লাঙে পাস হয়, যেমন টিবি, যেমন ব্রঙ্কিয়েক্টেসিস, যেমন অ্যাবসেস, যেমন এমপাইএমা, এগুলো সবগুলোতে কিন্তু লাঙে পাস হতে পারে। এর মধ্যে দেখেন এই 3টা বেশি ইম্পর্টেন্ট, ব্রঙ্কিয়েক্টেসিস, লাং অ্যাবসেস, এমপাইএমা, এগুলো হচ্ছে পাস। এমপাইএমা মানেই তো প্লুরাল ক্যাভিটিতে পাস, তাই না? ব্রঙ্কিয়েক্টিস, লাং অ্যাবসেস, এগুলোতেও পাস হয়। আর পালমোনারি টিউবারকুলোসিসেও কিন্তু পাস হতে পারে। তাহলে এই ডিজিজগুলোতে আমি ফিঙ্গার ক্লাবিং পাবো। এছাড়া হচ্ছে মনে রাখবেন আরো 2টা, তাহলে পাস্ট ফর্মিং ডিজিজ একটা হচ্ছে লাং ক্যান্সার বা টিউমার, আর একটা হচ্ছে ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিস। তাহলে এই 3টা হচ্ছে মেইন কারণ ফিঙ্গার ক্লাবিং এর, রেসপিরেটরি কারণ। আচ্ছা, আর কার্ডিওভাস্কুলার কারণের মধ্যে, কার্ডিওভাস্কুলার কারণ বা এটিপিক্যাল যে কারণ, এটিপিক্যাল কারণ আমি একটা মনে রাখার আমি একটা সূত্র বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে ক্যাটপিক। ক্যাটপিক, ক্যাটপিক মানে কি? ক্যাটপিক মানেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ক্যাটপিক মানে হচ্ছে বিড়ালের ছবি, তাই না? তবে এখানে আমরা একটা সূত্র দিয়ে মনে রাখবো, সি দিয়ে মনে রাখবেন, প্রথম সি দিয়ে মনে রাখবেন, সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, যেমন টফ, টেট্রালজি অফ ফ্যালট, এটাতে কিন্তু ক্লাবিং থাকে। তাহলে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ একটা কারণ। আর্টারিওভেনাস শান্ট এন্ড অ্যানিউরিজম, এটা আমরা একটু মনে রাখবো, আর্টারিওভেনাস শান্ট যদি থাকে তাহলে হতে পারে। হ্যাঁ, আচ্ছা, পরে টি দিয়ে আমরা মনে রাখবো কি? থাইরোটক্সিকোসিস। মনে রাখবেন, এটা কিন্তু একটা কমন প্রশ্ন স্যাররা বলে থাকেন, এবং পরীক্ষাতেও আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে তোমরা একটা কমন কারণ বলো, এন্ডোক্রাইন একটা কমন কারণ বলো যার কারণে, সরি, আচ্ছা, এন্ডোক্রাইন একটা কারণ বলো যার কারণে ফিঙ্গার ক্লাবিং হতে পারে। একটা মাত্র এন্ডোক্রাইন কারণ বলে থাইরোটক্সিকোসিস। তাহলে থাইরোটক্সিকোসিস কিন্তু ফিঙ্গার ক্লাবিং এর একটা কারণ। আচ্ছা, এখন আমরা চলে যাই ক্যাটপিক, তাই না? পি দিয়ে মনে রাখবেন কি? প্রাইমারি হাইপারট্রফিক অস্টিও আর্থ্রোপ্যাথি। তাহলে প্রাইমারি হাইপারট্রফিক অস্টিও আর্থ্রোপ্যাথি, এটার কারণেও কিন্তু আমাদের ফিঙ্গার ক্লাবিং হতে পারে। এটা কিন্তু খুব কমন একটা। আচ্ছা, একটা মিনিট, একটা কল আসছে, একটা মিনিট। হ্যাঁ, ক্লাসে 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 ওকে। আচ্ছা, একটা মিনিট আপনারা একটু থাকবেন, একটা মিনিট, আমি যুক্ত হচ্ছে আবারও। আমি যেটা বলছিলাম
যে তাহলে আমরা এই সূত্র দিয়ে কিন্তু মনে রাখতে পারি, তাই না? এই সূত্র দিয়ে মনে রাখাটা আমাদের জন্য খুব কঠিন হবে না। আচ্ছা, তাহলে পি দিয়ে আমরা মনে রাখলাম প্রাইমারি হাইপারট্রফিক অস্টিওআর্থ্রাইটিস। আই দিয়ে আমরা দুইটা মনে রাখবো, একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইম্পর্টেন্ট একটা কারণ, একটা হচ্ছে আইবিডি, হ্যাঁ, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আর সবশেষে সি দিয়ে এখানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল দুইটা কজ, একটা হচ্ছে সিরোসিস আর একটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। সিরোসিস তার মানে সিরোসিস যদি সিএলডি তে কিন্তু ফিঙ্গার ক্লাবিং হতে পারে, হ্যাঁ, সিরোসিস বা সিএলডি তে কিন্তু ফিঙ্গার ক্লাবিং হতে পারে। আর আই দিয়ে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, একটা হচ্ছে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, আর শেষের সি দিয়ে দুইটা কি মনে রাখবো, সিরোসিস এবং সিলিয়াক ডিজিজ। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমাদের মনে থাকবে। আচ্ছা, এখন চলে আসি আমরা কজেস অফ হিমোপ্টাইসিস। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণগুলো, এগুলো আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, যেহেতু রিভিউ ক্লাস এত ডিটেইলস বলার আসলে খুব বেশি সুযোগ নাই। দেখেন, হিমোপ্টাইসিসের কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, দেখেন, একটা হচ্ছে ক্যান্সার, ব্রঙ্কিয়েকটেসিস, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, আর একটা মনে রাখবেন ফরেন বডি। এগুলো হচ্ছে ব্রঙ্কিয়াল ডিজিজ। প্যারেনকাইমাল ডিজিজের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট, এর মধ্যে টিউবারকুলোসিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। Tuberculosis is a very common cause of hemoptysis and another very common cause of massive hemoptysis. এছাড়া নিউমোনিয়া পাস ফর্মিং যে কোনো ডিজিজে কিন্তু হিমোপ্টাইসিস হতে পারে, লাং অ্যাবসেসে হতে পারে, ট্রমাতে হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে। লাং ভাস্কুলার ডিজিজ, এই যে পালমোনারি ইনফার্কশন, কিসের কারণে হয়? পালমোনারি এম্বোলিজম। ধরেন এখানে লাঙের মধ্যে, এই যে ধরেন লাঙের মধ্যে একটা ভেসেলে এখানে এম্বোলিজম হয়ে গেল, তাহলে এই অংশটাতে আর ব্লাড যেতে পারবে না, তাই না? এই অংশটাতে ব্লাড না গিয়ে কি হবে, এই যে অংশতে নেক্রোসিস হয়ে যাবে, আশেপাশে ভেসেলগুলো রাপচার হয়ে ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে পালমোনারি ইনফার্কশন। আর এখানে আরেকটু মনে রাখতে পারেন পলিআর্টারিটিস নোডোসা এবং গুড পাস্চুর ডিজিজ। আচ্ছা, ব্লাড ডিসঅর্ডার যা আছে, যেসব জায়গাতে আমাদের ব্লিডিং হওয়ার চান্স বেশি, সবগুলোতে প্লেটলেট যেগুলোতে কমে যায় এগুলোতে হতে পারে। লিউকেমিয়া, অ্যান্টিকোয়াগুলেন্টের ইউজ, হিমোফিলিয়াতে ব্লিডিং ডিসঅর্ডার কারণে আমাদের হিমোপ্টাইসিস হতে পারে। আচ্ছা, আর কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আর একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। এই দুইটাতে আলটিমেটলি কি হয়, পালমোনারি ইডেমা হয়। পালমোনারি ইডেমা হয়ে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে, ওই যে বললাম না, এলভিএফ হয়ে কিন্তু পালমোনারি ইডেমা হয়, এবং মাইট্রাল স্টেনোসিস হয়েও কিন্তু পরবর্তীতে পালমোনারি ইডেমা হতে পারে, এবং সেখান থেকে আমাদের হিমোপ্টাইসিস হতে পারে। আচ্ছা, এখন আমরা চলে আসি প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনের কমন কজ আছে 5টা। এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, which of the following is not a common cause of pleural effusion? যেহেতু ডেভিডসনে আছে আমরা শিখে ফেলবো। মনে রাখবেন, পিএম টিএসসি, আমাদের প্রাইম মিনিস্টার টিএসসি তে গেছেন, পিএম টিএসসি, হ্যাঁ, প্রাইম মিনিস্টার টিএসসি হচ্ছে আমাদের সূত্র। এটা দিয়ে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে কমন কজ অফ প্লুরাল ইফিউশন। পি দিয়ে হচ্ছে দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে নিউমোনিয়া মানে প্যারা নিউমোনিক যে ইফিউশন, এটা হচ্ছে কমন কজ। একটা পি হচ্ছে পালমোনারি ইনফার্কশন। পালমোনারি ইনফার্কশন যে পালমোনারি এম্বোলিজম হয়ে হতে পারে, পালমোনারি ইনফার্কশন, এটা একটা কমন কজ। এম দিয়ে হচ্ছে মেলিগনেন্ট ডিজিজ, তাহলে এম দিয়ে হচ্ছে মেলিগনেন্ট ডিজিজ। তাহলে পি দিয়ে কি আমরা দুইটা পেয়ে গেলাম, নিউমোনিয়া, পালমোনারি ইনফার্কশন। এম দিয়ে কি, মেলিগনেন্ট ডিজিজ, হ্যাঁ। আর টি দিয়ে আমরা কি মনে রাখবো, টিউবারকিউলোসিস। এস দিয়ে সাব ডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডার। ডায়াফ্রামের নিচে কি কি থাকে? ডায়াফ্রামের নিচে প্যানক্রিয়াস থাকে, সাবফ্রেনিক অ্যাবসেস হতে পারে, হ্যাঁ, লিভারের উপরে যদি অ্যাবসেস হয় তাহলে সাব ডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডার। আর আরেকটা সি দিয়ে মনে রাখবো, ওই যে কার্ডিয়াক ফেলিওর। কার্ডিয়াক ফেলিওরের জন্য কিন্তু প্লুরাল ইফিউশন হতে পারে। কার্ডিয়াক ফেলিওরের জন্য পালমোনারি ইডেমা হয়, হ্যাঁ, এই লাংয়ের এলভিওলাসে পানি জমে। এছাড়া এই যে প্লুরাল স্পেসেও পানি জমতে পারে। তাহলে পি দিয়ে দুইটা, নিউমোনিয়া, পালমোনারি ইনফার্কশন। এম দিয়ে হচ্ছে মেলিগনেন্ট ডিজিজ, টি দিয়ে হচ্ছে টিউবারকিউলোসিস, এস দিয়ে হচ্ছে সাব ডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডার এবং হচ্ছে সাবফ্রেনিক অ্যাবসেস বা প্যানক্রিয়াটাইটিস। আর একটা সি, লাস্টের যে সিটা, সেটা দিয়ে হচ্ছে কার্ডিয়াক ফেলিওর। আনকমন
কজগুলো আপনারা রিডিং করে নেবেন, এটা রিডিং। চলে আসি আমরা প্লুরাল এফিউশনের মধ্যে। এই যে দেখেন এখানে মেইন যে কারণগুলো আছে এগুলা সম্পর্কে কিছু এই বক্সটাতে কিছু কথা বলা হয়েছে, আমরা জাস্ট একটু ওভারভিউ করে নিই। আমাদের দেশের পার্সপেক্টিভে প্লুরাল এফিউশনের একটা কারণ বললে আপনাকে বলতে হবে টিউবারকিউলোসিস, এগুলো ক্লিনিক্যাল জিনিস। হ্যাঁ, এখানে দেখেন সবাই এক্সুডেড, শুধুমাত্র কার্ডিয়াক ফেলিওর ছাড়া। কার্ডিয়াক ফেলিওরে হচ্ছে ট্রান্সুডেড, তাহলে কার্ডিয়াক ফেলিওরটা আমাদের মনে রাখতে হবে ট্রান্সুডেড। এখানে মোটামুটি সব ফ্লুইডই হচ্ছে সেরাস, কিন্তু একটু পার্থক্য আছে এর মধ্যে। দেখেন পালমোনারি ইনফেকশনে হচ্ছে ব্লাড স্টেইন থাকতে পারে এবং মেলিগন্যান্ট ডিজিজ, তাহলে মেলিগন্যান্ট ডিজিজ এবং পালমোনারি ইনফেকশন এই দুটাতে প্লুরাল ফ্লুইডটা সেরাস হইলেও ব্লাড স্টেইন থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে হতে পারে ব্লাড স্টেইন, তবে এটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। মনে রাখবেন মিল্কি হয় মানে সাদা হয়ে যায়, প্লুরাল ফ্লুইডটা সাদা হবে কখন? অবস্ট্রাকশন অফ থোরাসিক ডাক্ট, এটাকে বলা হয় কাইলোথোরাক্স। ঠিক আছে, কাইলোথোরাক্স মানে কি? যদি থোরাসিক ডাক্টে ইন্টারনাল বা এক্সটার্নাল কোন ধরনের অবস্ট্রাকশন হয় তাহলে আমাদের প্লুরাল ফ্লুইডটা মিল্কি হোয়াইট হয়ে যায় এবং ফ্লুইডের মধ্যে কাইল চলে আসে, এটাকে বলা হয় কাইলোথোরাক্স। হ্যাঁ, আচ্ছা বাকিগুলো আশা করি আপনারা পারবেন। আর টিবির ক্ষেত্রে একটু মনে রাখতে পারেন, যেহেতু এটা আমাদের ইয়াতে লাগে, হ্যাঁ টিবি আর মেলিগন্যান্ট ডিজিজ, এটা একটু মনে রাখবেন। লিম্ফোসাইটটা হচ্ছে মেইনলি প্রিডমিনেন্ট থাকে, লিম্ফোসাইটটা আমাদের টিবিতে। আর ইয়ার ক্ষেত্রে এই মেলিগন্যান্ট ডিজিজের ক্ষেত্রে সেরোসাল সেল থাকতে পারে, আর এখানে মেলিগন্যান্ট সেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর পালমোনারি ইনফেকশনের ক্ষেত্রে রেড ব্লাড সেলটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা লাইটস ক্রাইটেরিয়া থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, লাইটস ক্রাইটেরিয়া থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, এটা খুব সম্ভবত গত এমসিকিউ তো আসছে। দেখেন লাইটস ক্রাইটেরিয়া, যদি আমরা কনফিউশনে থাকি যে প্লুরাল ফ্লুইডটা এক্সুডেড নাকি ট্রান্সুডেড, কনফিউশনে থাকি আমরা লাইট ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করতে পারি। এখানে তিনটা দিশ আছে, একটা হচ্ছে প্লুরাল ফ্লুইডের প্রোটিন এবং সেরাম প্রোটিনের রেশিও, তার মানে উপরে থাকবে প্লুরাল ফ্লুইডের প্রোটিন আর নিচে থাকবে কি সেরাম প্রোটিন। এই রেশিওটা যদি 0.5 এর থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে এক্সুডেটের দিকে যাবে, তাহলে প্লুরাল ফ্লুইডের প্রোটিনটা যদি বেশি হয় তাহলে সেটা এক্সুডেটের দিকে যাবে। তাহলে প্লুরাল ফ্লুইডের এলডিএইচ এবং সেরাম এলডিএইচ, প্লুরাল ফ্লুইডের এলডিএইচ এবং সেরাম এলডিএইচ এই রেশিওটা যদি 0.6 এর থেকে বেশি হয় তাহলে এলডিএইচটা দেখেন 0.6 আর প্রোটিনটা হচ্ছে 0.5। হ্যাঁ, এছাড়া প্লুরাল ফ্লুইডের যে এলডিএইচটা আছে সেই প্লুরাল ফ্লুইডের এলডিএইচটা যদি আমাদের নর্মাল সিরাম এলডিএইচ এর 2/3 এর আপার লিমিট যেটা আছে এটা যদি 2/3 এর থেকে বেশি হয় তাহলে প্লুরাল ফ্লুইডের এলডিএইচটা হচ্ছে সেরাম এলডিএইচ এর আপার লিমিটের 2/3। হ্যাঁ, আপার লিমিটের 2/3 এর যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা এক্সুডেড হিসেবে কাউন্ট করব। আচ্ছা, এখানে এম্পায়ামা সম্পর্কে অনেক কথা আছে, এম্পায়ামার ক্লিনিক্যাল ফিচারটা একটু পড়তে হবে, আমার মনে হয় যে আপনারা অলরেডি পড়ছেন। এম্পায়ামার ক্লিনিক্যাল ফিচারে দেখেন একটা আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে যে একটা পেশেন্ট আসছে হাই গ্রেড ফিভার, হাই গ্রেড সুইঙ্গিং ফিভার, এটাকে বলে সুইঙ্গিং মানে বাড়ে কমে কিন্তু একদম বেজ লাইনে আসবে না। হ্যাঁ, রেমিটেড, হ্যাঁ হাই গ্রেড রেমিটেড ফিভার, হ্যাঁ সুইঙ্গিং ফিভার, সরি এটা হচ্ছে হাই গ্রেড রেমিটেড মানে বেজ লাইনে আসতে পারে। আচ্ছা, সেই সাথে রিগোর্স থাকবে, সোয়েটিং থাকবে, ওয়েট লসের হিস্ট্রি থাকতে পারে। আমরা যদি পরীক্ষা করি তাহলে নিউট্রোফিল অনেক বেশি পাবো এবং হাই সিআরপি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কমন ফিচার, তাহলে এটা দিলে আমরা এম্পায়ামার দিকে পেশেন্টকে বলতে পারবো যে পেশেন্টটা এম্পায়ামার দিকে হয়তো যাচ্ছে। আচ্ছা, ম্যানেজমেন্টটা রিডিং করলেই হবে। এখন অসম্ভব গুরুত্বপূর্ণ রেসপিরেটরি ফেইলিওর, আমরা ডেভিডসন থেকেও দেখতে পারি। রেসপিরেটরি ফেইলিওর থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে।
রেসপিরেটরি ফেলিওরটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এটা টাইপ 1 টাইপ 2 আমাদেরকে অবশ্যই লাগবে। হ্যাঁ, এখান থেকে কোনটা টাইপ 1 কোনটা টাইপ 2 এটা পরীক্ষায় প্রশ্ন ইনভেরিয়েবলি আসে। দেখেন, চলেন প্রথমে আমরা টাইপ 1টা জানার চেষ্টা করি। টাইপ 1 মানে কি, এখানে হাইপোক্সিয়া থাকবে। হ্যাঁ, হাইপোক্সিয়া থাকবে, তবে সাথে কার্বন ডাই অক্সাইডটা নরমাল থাকবে বা কম থাকবে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা নরমাল থাকবে বা কম থাকবে। সরি, খুব ভালো করে খেয়াল করেন। টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, এখানে হাইপোক্সিয়া থাকবে, প্রেসার অফ অক্সিজেন লেস দেন 8 অথবা 60 নিচে থাকবে। আর প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডটা এটা নরমাল অথবা কম থাকবে। হ্যাঁ, টাইপ 1 এর মধ্যে আছে অ্যাকিউট, ক্রনিক। অ্যাকিউট, ক্রনিক দুইটারই উদাহরণ আমাদের মনে রাখতে হবে। টাইপ 1 এর অ্যাকিউট কি, এখানে কয়েকটা কারণ বলেছে, তাই না? হ্যাঁ, 7টা কারণ বলেছে। এই 7টা কারণ টাইপ 1 অ্যাকিউট, মনে রাখবেন। টাইপ 1 অ্যাকিউট, এটা মনে রাখার জন্য আমি একটা সূত্র বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে, লিখে রাখেন, অ্যাপ কোলাপস। জীবনেও ভুলবেন না, যদি একবার মাথায় ঢুকে যায় জীবনেও ভুলবেন না। হ্যাঁ, খুব সহজ সূত্র, টাইপ 1 অ্যাকিউট। হ্যাঁ, টাইপ 1 অ্যাকিউটের মধ্যে দেখেন, অ্যাপ কোলাপস দিয়ে আমরা এখন মনে রাখবো। এ দিয়ে দুইটা মনে রাখি, অ্যাকিউট অ্যাজমা এআরডিএস। তাহলে অ্যাকিউট অ্যাজমা এআরডিএস এটা কি টাইপ 1 না টাইপ 2? টাইপ 1 অ্যাকিউট, ঠিক আছে। আচ্ছা, পি দিয়ে দুইটা মনে রাখি। প্রথম পি দিয়ে মনে রাখবো আমরা নিউমোনিয়া নিউমোথোরাক্স। নিউ দুইটা দেখেন, প্রথম পি দিয়ে নিউমোনিয়া নিউমোথোরাক্স। আচ্ছা, পরের পি দিয়ে হচ্ছে পালমোনারি ইডেমা পালমোনারি এম্বোলাস। পালমোনারি ইডেমা পালমোনারি এম্বোলাস, ঠিক আছে। আর কলাপস দিয়ে মনে রাখবো লোবার কলাপস বা লাং কলাপস। অ্যাকিউট লাং কলাপস যদি হয়, ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখেন, টাইপ 1 এর মধ্যে আছে অ্যাকিউট আছে, ক্রনিক আছে। তাহলে টাইপ 1 এর অ্যাকিউট দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারি, অ্যাপ কোলাপস। এ দিয়ে হচ্ছে দুইটা, অ্যাকিউট এজমা এআরডিএস। হ্যাঁ, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর প্রথম পি দিয়ে মনে রাখবো নিউমোনিয়া নিউমোথোরাক্স। হ্যাঁ, আর পরের দিয়ে পি দিয়ে মনে রাখবো পালমোনারি ইডেমা পালমোনারি এম্বোলাস, ঠিক আছে। আর কলাপস দিয়ে হচ্ছে লোবার কোলাপস। হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসি আমরা ক্রনিক, টাইপ 1 ক্রনিক। এটা হচ্ছে টাইপ 1 ক্রনিক। এখানেও আমরা একটা সূত্র দিয়ে মনে রাখতে পারি। সূত্রটা খুব সহজ, সেটা হচ্ছে করোল্লা। হ্যাঁ, ক দিয়ে মনে রাখবে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক দিয়ে মনে রাখবো কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। র দিয়ে মনে রাখবো আমরা রাইট টু লেফট শান্টস। রাইট টু লেফট শান্টস যেমন হচ্ছে এইজেনমেঙ্গার সিনড্রোম যখন হয়ে যায়, হ্যাঁ, তখন হচ্ছে রাইট টু লেফট শান্ট যখন হবে, রাইট সাইডের প্রেসার বেড়ে যায়, তখন টাইপ 2 রেসপিরেটরি টাইপ 1 ক্রনিক রেসপিরেটরি ফেলিওর হয়। টাইপ 1 ক্রনিক। হ্যাঁ, আর এখানে দুইটা করোল্লাতে দুইটা লা আছে না, ল, একটা হচ্ছে লাং ফাইব্রোসিস আর একটা হচ্ছে লিমফেনজাইটিক কার্সিনোমেটোসিস। এটা আপনাদের মনে থাকবে না, লিমফেনজাইটিক কার্সিনোমেটোসিস। হ্যাঁ, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন চলে আসি আমরা টাইপ 2। দেখেন, আচ্ছা, আমরা এদিকে একটু জায়গা পাবো। আচ্ছা, টাইপ 2 তে যেটা হয়, এখানেও হাইপোক্সিয়া থাকবে, তবে এখানে কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যাবে। প্রেসার অফ অক্সিজেনটা এখানে কম থাকবে, বাট প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডটা এখানে কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে এটা আরো বেশি ক্ষতি হয়। এই জন্য এটার নাম হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, যেখানে প্রেসার অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইডটা বেশি। আর টাইপ 1 এ কি ছিল, অক্সিজেনও কম, কার্বন ডাই অক্সাইডও কম বা নরমাল, ঠিক আছে। আচ্ছা, টাইপ 2 এর মধ্যেও আছে অ্যাকিউট আর আছে ক্রনিক। হ্যাঁ, টাইপ 2 এর অ্যাকিউটটা আমি এভাবে মনে রাখতাম। আমার একটা ফ্রেন্ড যার নাম অনুপ, ANUP, সে ফেল করেছে। তাহলে অনুপ ফেল হচ্ছে টাইপ 2 অ্যাকিউট। আমি আবারও বলছি, টাইপ 2 অ্যাকিউট মনে রাখবেন অনুপ ফেল দিয়ে। জীবনেও ভুলবেন না, আমি জীবনে ভুলি না, আপনারাও ভুলবেন না আশা করি, যদি ভালোভাবে মনে রাখতে পারেন। তাহলে এ দিয়ে মনে রাখবেন তিনটা এখানে, অ্যাকিউট সিভিয়ার এজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, একটা হচ্ছে অ্যাকিউট নিউরোপ্যাথিস বা প্যারালাইসিস, যেমন জিবিএস,
অ্যাকিউট নিউরোপ্যাথিস বা প্যারালাইসিস। হ্যাঁ, তাহলে অ্যাকিউট সিভিয়ার এজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, অ্যাকিউট নিউরোপ্যাথিস বা প্যারালাইসিস। ইউ দিয়ে মনে রাখবেন কি, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। যেমন একটা ছোট বাচ্চা কোনো একটা ফরেন বডি গিলে ফেললো, তাহলে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে। তাহলে এটা হচ্ছে আমার টাইপ 2 অ্যাকিউট, টাইপ 2 অ্যাকিউট। হ্যাঁ, T2 অ্যাকিউট। আচ্ছা, এখন সরি, এন দিয়ে আমি কি মনে রাখবো? এন দিয়ে মনে রাখবো নারকোটিক ড্রাগস। পি দিয়ে কি মনে রাখবো? প্রাইমারি এলভিওলার হাইপোভেন্টিলেশন। যদি প্রাইমারি এলভিওলার হাইপোভেন্টিলেশন হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে টাইপ 2 অ্যাকিউট। আর ফেল দিয়ে হচ্ছে ফ্লেইল চেস্ট। ঠিক আছে, ফেল দিয়ে হচ্ছে শেষ। এখন আমরা চলে আসি টাইপ 2 ক্রনিক। তাহলে আমরা এতগুলো মনে রাখলাম। এখন টাইপ 2 ক্রনিক আমাদের লাস্ট, টাইপ 2 ক্রনিক। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, মাস্ক কই বা কই মাস্ক, MASK। যখন কোভিডের টাইম ছিল তখন আমরা সবাইকে জিজ্ঞেস করতাম না আপনার মাস্ক কই বা কই মাস্ক। হ্যাঁ, কই দিয়ে আমরা মনে রাখবো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এম দিয়ে আমার কি হবে? মায়োপ্যাথিস। এই যে এম দিয়ে হচ্ছে মায়োপ্যাথিস বা মাসকুলার ডিস্ট্রফি। হ্যাঁ, এম দিয়ে হচ্ছে মায়োপ্যাথিস বা মাসকুলার ডিস্ট্রফি। হ্যাঁ, এম দিয়ে। এ দিয়ে কি? অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস। এ দিয়ে কি? অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস। ঠিক আছে, এম এ মাস্ক। এস দিয়ে কি? স্লিপ অ্যাপনিয়া। আর কে দিয়ে হচ্ছে কাইফোস্কোলিওসিস। তাহলে এম দিয়ে মায়োপ্যাথিস, এ দিয়ে হচ্ছে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস, এস দিয়ে হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, আর কে দিয়ে হচ্ছে কাইফোস্কোলিওসিস। মনে থাকবে? তাহলে এগুলো আমরা সূত্র দিয়ে মনে থাকলে আমাদের জীবনে ভুল হবে না। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। এই চার্ট অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা যেভাবেই হোক আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় আমরা একটু দ্রুত করি, তাহলে এই চার্টটা আমাদের পড়া হয়ে গেল। আচ্ছা, এখন আমরা একটু রিভিউ করছি এজমার ক্ষেত্রে। এজমার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার আমরা জানি। ক্লিনিক্যাল ফিচার আমি মনে রাখতাম WBC স্কয়ার। W দিয়ে হচ্ছে উইজ, বি দিয়ে হচ্ছে ব্রেথলেসনেস, সি দিয়ে দুইটা কাফ আর চেস্ট টাইটনেস। শেষ, এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার শেষ। টাইপস অফ এজমা, এটা আপনারা রিডিং করতে পারেন। এদের আমার মনে হয় এর মধ্যে দেখেন ড্রাগটা ইম্পর্টেন্ট। এজমা, কোন ড্রাগ এজমাকে বাড়ায়? বিটা ব্লকার, NSAID, এসপিরিন, এই তিনটা ড্রাগ একটু মনে রাখবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এজমার ডায়াগনোসিস, এটা প্লিজ দয়া করে একবার হইলেও এটা পড়বেন, কারণ এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দেখেন, FEV1 যদি 12% বা 200 ml এর থেকে বেশি হয়, 12% বা 200 ml এর থেকে বেশি যদি হয় FEV1, হ্যাঁ, মোর দেন লিকুইড। আচ্ছা, এছাড়া যদি 20% ডায়াগনাল ভেরিয়েশন থাকে on more than 3 days in a week for 2 weeks on PEF ডায়েরি। PEF মানে কি? পিক এক্সপাইরেটরি ফ্লো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা আসলে আমাদের দেশে আমরা খুব বেশি ইউজ করি না। PEF মিটার আছে একটা। হ্যাঁ, একটা PEF মিটার থাকে। ওই PEF মিটারটা যখন পেশেন্টকে আমরা দিয়ে দিই তখন পেশেন্ট নিজেই PEF মিটারে ফু দিয়ে তার ডায়েরিতে সে লিখে রাখে। হ্যাঁ, দেখা যায় যে কোনো কোনো দিন ভালো থাকে, কোনো কোনো দিন খারাপ। তাহলে 20% মানে সকালে ভালো বিকালে খারাপ, বা সকালে খারাপ বিকালে ভালো, এরকম যদি তার ডায়াগনাল ভেরিয়েশন হয়, মোড ভেরিয়েশন মোর দেন ইকুয়াল টু 3 days in a week for 2 weeks, মানে প্রত্যেক সপ্তাহে মোর দেন ইকুয়াল টু 3 days per week for 2 weeks on PEF ডায়েরি। হ্যাঁ, আচ্ছা, আর FEV1টা যদি 15% বা তার থেকে বেশি ডিক্রিজ করে আফটার 6 মিনিট অফ এক্সারসাইজ, সে 6 মিনিট এক্সারসাইজ করলো, এরপরে FEV1টা তার কমে গেল, কতটুকু কমলো? 15% বা তার থেকে বেশি। তাহলে আমরা চলে আসি, এটা আমরা একটু পড়বো, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট অফ ব্রঙ্কিয়াল এজমা। এটা আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা আমি আসলে আর বলতে গেলে সময় লাগবে, একটু দেখে নেবেন। এখানে একটা কথা আছে, দেখেন, এখানে একদম যে লেটেস্ট গাইডলাইনে ওরা বলেছে একদম শুরুতে আমরা শুরু করব লো ডোজ ICS দিয়ে, তাই না? আগে আমরা জানতাম যে আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব সাবা দিয়ে। হ্যাঁ, এখানে আমরা সাবাটা দিব। দেখেন, শর্ট অ্যাক্টিং বিটা 2 এগোনিস্ট অ্যাজ রিকোয়ার্ড, মানে সাবাটা হচ্ছে SOS, শুরুটা হচ্ছে সাবা SOS দিয়ে শুরু করতে পারি। এরপরে আমরা
না কমলে লো ডোজ আইসিএস অ্যাড করব। এরপরে আমার রেগুলার প্রিভেন্টার, রেগুলার আমি লো ডোজ আইসিএস দিব। এগুলো হচ্ছে ইনিশিয়াল অ্যাড অন থেরাপি। আমরা লো ডোজ আইসিএস এর সাথে আমরা লাভা অ্যাড করবো। হ্যাঁ, এরপরের ধাপে গেলে আমরা আইসিএস এর ডোজটাকে বাড়াবো, অথবা আমরা এলটিআর এ মন্টেলুকাসটাকে আমরা অ্যাড করবো। তাহলে এখন আপনারা একটু দেখেন, আমরা কিন্তু প্রথমেই পেশেন্টকে আমরা কি দিয়ে দিই, হ্যাঁ, মন্টেলুকাস বা মোনাস্টেন আমরা প্রথমেই আমরা দিয়ে দিই পেশেন্টকে, কিন্তু ওরা বলছে একদম 4 নাম্বার স্টেপে গিয়ে আমরা মন্টেলুকাস অ্যাড করবো। হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা একটু পড়ে নিয়েন, অনেক সময় সিনারিও দিয়ে আসতে পারে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, 4 নাম্বার স্টেপে গিয়ে আমরা মন্টেলুকাস অ্যাড করবো। এর আগে সিওপিডি রিস্ক ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একাধিকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি আপনাদেরকে একটু, আমার মনে হয় এগুলো আপনারা এমনি পারবেন, তারপর আমি দু একটা জিনিস একটু বলে দিই যেখান থেকে প্রশ্ন আসতে পারে। সিওপিডি রিস্ক ফ্যাক্টর, এর মধ্যে কমন কারণ আমরা এমনি জানি, টোব্যাকো, স্মোক, ইনডোর এয়ার পলিউশন, অকুপেশনাল এক্সপোজার, এটা ইম্পর্টেন্ট, লো বার্থ ওয়েট, এটা খুবই ইম্পর্টেন্ট, চাইল্ডহুড ইনফেকশন, ম্যাটারনাল স্মোকিং, এগুলোর কারণে কিন্তু সিওপিডি ভবিষ্যতে হতে পারে। হ্যাঁ, একমাত্র কারণ কিন্তু আপনার স্মোকিং কিন্তু একমাত্র কারণ না। সিওপিডি শুনলে আমরা শুধু স্মোকিংটাই মনে রাখি, অন্যগুলো আমরা খেয়াল করি না। ইনফেকশনের মধ্যে আপনি দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে এডেনোভাইরাস, একটা হচ্ছে এইচআইভি। এইচআইভি ইজ পার্টিকুলারলি রিলেটেড টু এমফাইসেমা। হ্যাঁ, এইচআইভি ইজ পার্টিকুলারলি রিলেটেড টু এমফাইসেমা। এছাড়া এডেনোভাইরাস, তাহলে ভাইরাসের মধ্যে এডেনো আর এইচআইভি, এই দুটো মনে রাখবো। ক্যানাবিস স্মোকিং, লো সোশিওইকোনমিক কন্ডিশন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর ক্যানাবিস স্মোকিংটা আমরা মনে রাখতে পারি। আর হোস্ট ফ্যাক্টরের মধ্যে একটা যদি মনে রাখেন তাহলে আলফা অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু ইউরোপিয়ান দেশগুলোতে কমন। এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির কারণে কিন্তু আপনার সিওপিডি স্পেশালি এমফাইসেমা হয়। তাহলে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি ইজ এ কমন কজ অফ এমফাইসেমা, স্পেশালি ইন ইউরোপিয়ান কান্ট্রিজ। আচ্ছা, আমার মনে হয় সিওপিডির ক্লিনিক্যাল ফিচার এটা আপনারা পারেন, রিডিং করে নেবেন। আচ্ছা, আমরা একটু দ্রুত যাই। এখানের মধ্যে যে স্পাইরোমেট্রিক ক্লাসিফিকেশন আছে এটা রিডিং করলেই হবে, খুব কঠিন কিছু না। আচ্ছা, এখন চলে আসি আমরা ব্রঙ্কিয়েকটিসিস। ভাই, ব্রঙ্কিয়েকটিসিসের কারণ বা ইটিওলজি, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনজেনিটাল কারণের মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। এটা উন্নত দেশগুলোতে বা ইউরোপিয়ান দেশগুলোতে এটা খুবই কম। সিস্টিক ফাইব্রোসিসটা আমাদের দেশে এত বেশি কমন না, উন্নত দেশগুলোতে কমন। প্রশ্ন যদি কঠিন হয় এখান থেকে সিস্টিক ফাইব্রোসিসের ভেতর থেকেও প্রশ্ন হতে পারে। এছাড়া প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া, কার্টার জেনার সিনড্রোম, দেখেন কার্টার জেনার সিনড্রোমের একটা ট্রায়াড আছে, কার্টার জেনার সিনড্রোম। এটা ট্রায়াডটা কি? ট্রায়াডের তিনটা, একটা হচ্ছে সাইনোসাইটিস, সাইটাস ইনভার্সাস, মানে ডেক্সট্রোকার্ডিয়া থাকবে এবং অন্যান্য সব যে ভিসেরাগুলো আছে ডান পাশের গুলা বামে চলে যাবে, বাম পাশের গুলা ডানে। তাহলে তার সাইটাস ইনভার্সে কি, স্টমাকটা কোন সাইডে থাকবে? ডানে চলে যাবে, তাই না? রাইট সাইডে চলে যাবে। তার লিভারটা কোন সাইডে থাকবে? লিভারটা কোন দিকে থাকে ইউজুয়ালি? ডানে থাকে না? লিভারটা চলে যাবে বামে, হার্ট চলে যাবে ডানে। তাহলে সাইটাস ইনভার্সাস, আর সাথে হচ্ছে ব্রঙ্কিয়েকটিসিস। তাহলে যদি এইভাবে পেশেন্ট দেয়, একটা পেশেন্ট বলতেছে যে তার অনেকদিন ধরে কাশি এবং কাশির সাথে কাফ যাচ্ছে, হ্যাঁ, তার হচ্ছে মাথা ভার হয়ে থাকে, হেডেক থাকে, সর্দি থাকে, হ্যাঁ, অন্যদিকে একজন কার্ডিওলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট সে তাকে এক্সামিন করে দেখলো যে তার হার্টটা কোন দিকে আছে, ডান দিকে আছে। তাহলে কোন সিনড্রোম এটা? হচ্ছে কার্টার জেনার সিনড্রোম। এরকম করে সিনারিও দিবে। হ্যাঁ, এখন এসসিএস পার্ট 1 এর এসবিএ কিন্তু অনেক চ্যালেঞ্জিং, সো কনসেপশন ক্লিয়ার না থাকলে এসবিএ কিন্তু পাস করা কঠিন। আচ্ছা, আর একওয়ার্ডের মধ্যে দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হুফিং কফ আর প্রাইমারি টিবি, আর বড়দের ক্ষেত্রে মনে রাখবেন এখানেও দুই থেকে তিনটা, একটা হচ্ছে সাপোর্টিভ নিউমোনিয়া, সাপুরেটিভ নিউমোনিয়া মানে পাস ফর্মিং নিউমোনিয়া, একটা হচ্ছে পালমারি টিবি। এছাড়া আরেকটা কারণ আপনারা চাইলে মনে রাখতে পারেন, এটা হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলাস। ব্রঙ্কিয়াল টিউমারেও হয়, বাট খুব কমন না। আচ্ছা, এরপরে এখানে ইনভেস্টিগেশন আপনারা রিডিং করবেন। হ্যাঁ,
হানি কম্বিং পাওয়া যেতে পারে। আচ্ছা, ম্যানেজমেন্টের মধ্যে এখানে ফিজিওথেরাপিটা আমরা ভুলে যাই, ফিজিওথেরাপিটা মাথায় রাখতে হবে, অ্যান্টিবায়োটিকটা মাথায় রাখতে হবে। সিস্টিক ফাইব্রোসিসের ক্লিনিক্যাল ফিচারটা এটা আপনারা একটু পড়ে নিন, এটা আমাদের দেশের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। একটা স্টার বা দুইটা স্টার থাকবে। হ্যাঁ, সিস্টিক ফাইব্রোসিস কিন্তু ক্লোরাইড চ্যানেলের প্রবলেম হয়। হ্যাঁ, সিস্টিক ফাইব্রোসিসের জিনের নামটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে সিএফটিআর। হ্যাঁ, সিএফটিআর ক্লোরাইড চ্যানেলের সমস্যা। আচ্ছা, নিউমোনিয়ার জন্য কোন কোন ব্যাকটেরিয়া নিউমোনিয়ার জন্য দায়ী? এক নাম্বার ব্যাকটেরিয়া বলে স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া, মোস্ট কমন কজ ওভারঅল। হ্যাঁ, আর কার জন্য কোনটা ইম্পর্টেন্ট এটা আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে, আমার এটা আসলে বলার মতো এত সময় নাই, এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন দেখেন, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বয়স্কদের বেশি হয়, স্টেফ অরিয়াস ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনের পরে স্টেফ অরিয়াসটা বেশি কমন, ক্লেবশিয়েলা নিউমোনিয়া অ্যালকোহলের হিস্ট্রি বা ডায়াবেটিস মেলাইটিসের হিস্ট্রি থাকলে কোনটা বেশি কমন? ক্লেবশিয়েলা নিউমোনিয়া। এখান থেকে প্রশ্ন আসতে পারে। সিস্টিক ফাইব্রোসিসের রোগীদের কোনটা কমন? সিউডোমোনাস এরোজিনোসা। এই বক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, কার্ভ 65 অসম্ভব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং প্রশ্ন আসলে পারতে হবে। চলেন আমরা একটু রিভিশন দিয়ে দিই। কার্ভ 65 নাম থেকেই আমরা অনেকগুলা জিনিস পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সি দিয়ে হচ্ছে কনফিউশন, ইউ দিয়ে হচ্ছে ইউরিয়া, ইউরিয়া কতর বেশি? 7 এর বেশি, 7 মিলিমোল লিটার, সরি 7 মিলিমোল পার লিটার বা তার থেকে বেশি। আর দিয়ে কি? রেসপিরেটরি রেট কতর বেশি হতে হবে? 30 এর বেশি। হ্যাঁ, বি দিয়ে কি? ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কতর নিচে? 90 নিচে। ডায়াস্টোলিক সিস্টোলিকটা কত? 90 নিচে। আর ডায়াস্টোলিকটা কত থাকতে হবে? 60 নিচে। আর এজ হচ্ছে 65। তাহলে এই প্রত্যেকটাতে একটা করে পয়েন্ট। ধরেন একটা পেশেন্ট আপনার কনফিউশন নিয়ে আসলো। হ্যাঁ, তারপরে তার ব্লাড ইউরিয়া পেলেন আপনি 5, পেশেন্টের বয়স হচ্ছে 62 এবং তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 55। তাহলে এই পেশেন্টের স্কোরটা কত হবে? রেসপিরেটরি রেট হচ্ছে 80। তাহলে এই পেশেন্টের এখানে কয়টা ইয়া ফিল আপ করেছে দেখেন তো, সবগুলাতে কিন্তু 1 পয়েন্ট। তাহলে এখানে তার কনফিউশন আছে। হ্যাঁ, কনফিউশন আছে, আবার এইদিকে তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কম আছে 55, তাহলে 2 পয়েন্ট পাবে। তাহলে তার হচ্ছে হসপিটাল সুপারভাইজ ট্রিটমেন্ট, হসপিটাল সুপারভাইজ ট্রিটমেন্ট। হ্যাঁ, তাহলে 2 হলে হসপিটাল সুপারভাইজ ট্রিটমেন্ট, 0 বা 1 হলে হোম ট্রিটমেন্ট, আর 3 বা তার থেকে বেশি হলে আইসিইউ বেসড ট্রিটমেন্ট। এটা আপনার অবশ্যই পারতে হবে। এটা থেকে এসবিএ তে প্রশ্ন আসবে। হ্যাঁ, এসবিএ তে কিন্তু প্রশ্ন আসবে, এরকম একটা সিনারিও দিবে, 62 ইয়ার্স এজ, কনফিউশন আছে, ব্লাড ইউরিয়া নরমাল আছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 55, রেসপিরেটরি রেট 80। তাহলে এখানে আমার কিন্তু দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, একটা হচ্ছে কনফিউশন আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 নিচে। তাহলে এটার স্কোর হচ্ছে 2, তাহলে হসপিটাল সুপারভাইজ ট্রিটমেন্ট, তাই না? আচ্ছা, অ্যান্টিবায়োটিকটা আপনারা পড়ে নেবেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। সবচেয়ে কমনলি আমরা এমোক্সিসিলিন ইউজ করি। আচ্ছা, এর মধ্যে টিবি, টিবির ক্ষেত্রে দেখেন এখানে ফিচার্স অফ প্রাইমারি টিবি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমি দ্রুত জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, ইনিশিয়াল যে ইনফেকশন হয় এখানে 3টা জিনিস মনে রাখবেন, এটা আমরা ভুলে যাই। এটা আমি এভাবে মনে রাখতাম, স্পাই, এসপিআই, ইনফেকশন হইলে স্পাই এর কাজ করবে। এস দিয়ে কি? স্কিন টেস্ট কনভার্সন, মানে ওই যে মন্টু টেস্টটা আমরা করি না, মন্টিউ টেস্ট বা টিউবারকুলিন টেস্ট, এটা পজিটিভ আসতে পারে। পি দিয়ে হচ্ছে প্রাইমারি কমপ্লেক্স, প্রাইমারি কমপ্লেক্সকে আপনি বাইরে থেকে দেখতে পারবেন না, প্রাইমারি কমপ্লেক্সটা অনেক সময় লাঙে যদি ক্যালসিফিকেশন হয় দেখা যেতে পারে, অথবা এটা ব্রঙ্কো মেডিয়াস্টিনোস্কোপি করে অনেক সময় দেখা যেতে পারে। আর আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, তাহলে স্কিন টেস্ট কনভার্সন, প্রাইমারি প্রাইমারি কমপ্লেক্স আর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এই 3টা আমরা মনে রাখবো। আচ্ছা, ইনফেকশনের ক্ষেত্রে 4 to 8 উইকস এর মধ্যে। হ্যাঁ, আর ডিজিজ কি হতে পারে? লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, কোলাপস হতে পারে, কনসলিডেশন হতে পারে, অবস্ট্রাকটিভ এমফাইসেমা, কেভিটেশন, প্রলিফেশন, মিলিয়ারি। মানে আমাদের এমন কিছু নাই যে টিবি থেকে হয় না। আচ্ছা,
ন্যাচারাল হিস্ট্রিটা আপনারা রিডিং করবেন। ক্রনিক পালমোনারি টিউবারকুলোসিসের কমপ্লিকেশন, হ্যাঁ কমপ্লিকেশনটা আমি ইম্পর্টেন্ট কমপ্লিকেশনগুলো আপনাদেরকে বলছি। এক নাম্বার হচ্ছে মেসিভ হিমোপটাইসিস, খুবই ইম্পর্টেন্ট। একটা পালমোনারি টিউবারকুলোসিসের পেশেন্ট, সে দেখবেন যে প্রথম প্রেজেন্টেশনই হঠাৎ করে তার বলছে যে কাশির সাথে প্রচন্ড রক্ত যাচ্ছে। এর আগে তার মাঝে মাঝে কাশি হইতো, এরকম কিন্তু হয় পেশেন্ট, আমরা অনেকগুলা পেশেন্ট আমরা এরকম পেয়েছি। এখান থেকে কর পালমোনারি হইতে পারে, মানে টিবি থেকে যদি হার্ট ফেলিওর হয় তাহলে সেটা হচ্ছে কর পালমোনারি। দীর্ঘদিন থাকলে ক্যালসিফিকেশন হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, এমফাইসেমা হতে পারে, এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। ক্যালসিফিকেশন তো আমি বললামই, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া টিবি থেকে পরবর্তীতে ওই যে এখানে যে ক্যাভিটিটা হয়, ওইখানে টিবিতে একটা ক্যাভিটি তৈরি হতে পারে, ওই ক্যাভিটিতে পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেটাকে বলা হয় অ্যাসপারজিলোমা। হ্যাঁ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এছাড়া অনেক সময় দীর্ঘদিন টিবির কারণে সিওপিডি হতে পারে, ব্রঙ্কিটিস হতে পারে। আর নন পালমোনারি গুলো আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, তারপর আমরা একবার দেখে নিব। এমপাইমা নেসিসিটাস, লেরিনজাইটিস, এনটেরাইটিস, অ্যানোরেক্টাল ডিজিজ হতে পারে। এমনকি এটা জয়েন্টে ইনফেকশন করে পনসেটস পলিআর্থ্রাইটিস হতে পারে। আচ্ছা, এক্সট্রা পালমোনারি টিবি, হ্যাঁ এক্সট্রা পালমোনারি টিবির সাইটগুলো আপনারা এই ছবিটা দেখবেন। হ্যাঁ, এই ছবিটা আপনারা একবার হলেও পড়ার চেষ্টা করবেন। আমার আসলে সময় কম, আমি এত ডিটেলস বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে টিউবারকুলোসিসের কালচারের জন্য আমরা দুইটা মিডিয়া ইউজ করতে পারি। হ্যাঁ, সবচেয়ে কমনলি ইউজ করা হয়, সবচেয়ে কমন যেটা ছিল এটা হচ্ছে লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া, আমরা আগেও করেছি, কিন্তু এটা সময় লাগে বেশি, 4 to 6 উইকস। আর একটা আছে লিকুইড মিডিয়া, এমজিআইটি বলে, এটা হচ্ছে 2 উইকস এর মতো লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, যেটাকে আমরা বলি কি জিন এক্সপার্ট। ম্যানেজমেন্টটা আপনারা পড়ে নেবেন। ম্যানেজমেন্টটা হচ্ছে আসলে আমরা আগের মতোই, হ্যাঁ যদিও আমাদের বাংলাদেশের গাইডলাইন কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের গাইডলাইন কিন্তু আর এই গাইডলাইনটা ফলো করে না, বাংলাদেশের গাইডলাইনটা চেঞ্জ হয়েছে। ম্যানেজমেন্ট আপনারা এখানে যেটা আছে পরীক্ষার জন্য আপনারা এটা পড়লেই হবে। আচ্ছা, টিবি ড্রাগগুলোর সাইড ইফেক্ট অসম্ভব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি একটা একটা করে সাইড ইফেক্ট বলি। দেখেন, আইসোনাইজেডের একটা মনে রাখলে পেরিফেরাল নিউরোপ্যাথি, একটা মনে রাখলে কি পেরিফেরাল নিউরোপ্যাথি। হ্যাঁ, আর একটা আছে হেপাটাইটিস। রিফাম্পিসিনের যদি আপনি একটা মনে রাখতে চান তাহলে এটা হচ্ছে হেপাটাইটিস, এছাড়া হচ্ছে ফেব্রাইল রিঅ্যাকশন। হ্যাঁ, আচ্ছা, হেপাটাইটিস করে টিবির 3টা ড্রাগ, এই 3টা ড্রাগের নাম কি? আরআইপি, রেস্ট ইন পিস। হ্যাঁ, রিফাম্পিসিন, আইসোনায়াজাইড, পাইরাজিনামাইড। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। পাইরাজিনামাইডের ক্ষেত্রে তাহলে হেপাটাইটিস ইম্পর্টেন্ট। আর কি হাইপার ইউরিসেমিয়া বা গাউট করে, তাহলে পাইরাজিনামাইড পেশেন্ট, পাইরাজিনামাইড বা টিবির ওষুধ নেয়ার পরে ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এসে বলছে যে তার একটা পায়ের একটা জয়েন্টে প্রচন্ড ব্যথা হচ্ছে, তাহলে এটা আমরা কি সাসপেক্ট করব? হাইপার ইউরিসেমিয়া বা গাউট। হ্যাঁ, ইথামবিউটোলের একটা মনে রাখবেন, এটা হচ্ছে রেট্রোবালবার নিউরাইটিস। টিবির পেশেন্ট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে বলছে বা 2 মাস পরে বলছে যে সে চোখে কম দেখতে পাচ্ছে, তাহলে সেটা হচ্ছে রেট্রোবালবার নিউরাইটিস। হ্যাঁ, স্টেপটোমাইসিন 8 নার্ভ ড্যামেজ, মানে আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার যে নার্ভটা আছে সেটা ড্যামেজ করতে পারে। একটা একটা করে আমরা বলে দিলাম, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। টিবি লিম্ফেডাইটিস মানে এক্সট্রা পালমোনারি যে টিবি গুলো আছে এটা আপনারা রিডিং করে নেবেন। আচ্ছা, মিলিয়ারি টিবি মানে হচ্ছে ব্লাডে যখন চলে যায় তখন এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়াতে পারে। ক্রিপ্টিক টিবি, ক্রিপ্টিক টিবি থেকে প্রশ্ন এসেছে আগে। দেখেন আমি বলি ক্রিপ্টিক টিবি মানে কি, টিবিটা হচ্ছে লুকায়ে আছে এবং এটাকে বোঝা যাচ্ছে না। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে নর্মাল চেস্ট এক্সরে। আপনাকে বলবে নর্মাল চেস্ট এক্সরে, একটা বয়স্ক পেশেন্ট অনেকদিন ধরে ইন্টারমিডিয়েট লো গ্রেড পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, মানে অনেকদিন ধরে তার জ্বর, কিন্তু জ্বরের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আনএক্সপ্লেইনড ওয়েট লস, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং পেশেন্টের একটু জেনারেল ডেবিলিটি থাকবে, পেশেন্ট আগের থেকে তার ফাংশনাল স্ট্যাটাসটা
খারাপ হয়ে গেছে। হ্যাঁ, অথচ দেখেন এখানে নর্মাল চেস্ট এক্সরে, নেগেটিভ টিউবারকুলিন টেস্ট, এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি দিয়ে কনফার্ম করবেন আপনারা? বায়োপসি। তাহলে ক্রিপ্টিক টিবি সরাসরি বলতে পারে, কিভাবে কনফার্ম করবো সেটা হচ্ছে বায়োপসি। হ্যাঁ, আর সিনারিও দিতে পারে ওল্ডার এজের পেশেন্ট, মোর দেন 60 ইয়ার্স, নর্মাল চেস্ট এক্সরে সিনারিও দেখলে যাতে চিনতে পারেন নর্মাল চেস্ট এক্সরে টিউবারকুলিন টেস্ট মানে এমটি টেস্টটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা আমরা ডায়াগনোস করবো কিভাবে? আলটিমেটলি বায়োপসি করার মাধ্যমে। হ্যাঁ, এগুলা কিন্তু সিনারিও পরীক্ষায় আগেও এসেছে। আচ্ছা, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন ভালো করে। দেখেন এমডিআর আর এক্সডিআর কোনটা কি? এমডিআর অবশ্যই পারতে হবে, অবশ্যই। এমডিআর টিবি মানে হচ্ছে অ্যাটলিস্ট রিফাম্পিসিন প্লাস আইএনএইচ, প্লাস মাইনাস অন্য ড্রাগ থাকতে পারে। মানে রিফাম্পিসিন আর আইএনএইচ যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। আর আরেকটা এখন নতুন ভেরিয়েন্ট আসছে, সেগুলো হচ্ছে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স, এক্সডিআর। তাহলে এখানে কি থাকবে? রিফাম্পিসিন, আইসোনায়াজাইড তো থাকবেই, প্লাস টু এনি কুইনোরন ওর এনি ওয়ান ইনজেক্টেবল সেকেন্ড লাইন ড্রাগ। তাহলে রিফাম্পিসিন প্লাস আইসোনায়াজাইড প্লাস কিউনোরন ওর ইনজেক্টেবল সেকেন্ড লাইন ড্রাগ। মনে থাকবে কিনা? তাহলে শুধু আইসোনায়াজাইড এবং রিফাম্পিসিন বলছে, প্লাস মাইনাস ধরেন পাইরাজিনামাইড থাকতে পারে বা ইথাম্বিটল থাকতে পারে, সেটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। আর এক্সডিআর কি? এই দুইটা তো থাকবেই, সাথে যদি কুইনোলনে রেজিস্ট্যান্ট হয় অথবা যে কোনো একটা ইনজেক্টেবল ড্রাগে রেজিস্ট্যান্ট হয় তাহলে কিন্তু এটা এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সরি। আচ্ছা, এরপরে চলে আসি আরেকটা। এখন এইসব টপিক থেকে এখন রিসেন্টলি প্রশ্ন আসতেছে, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এটা অনেকেই বুঝেন না, অনেকেই এটা মনে রাখতে পারেন না। আমি জাস্ট একটা সূত্র বলে দিচ্ছি। অ্যালার্জিক, সজীব না সাহেব ইবনে আলী বলেছেন, আরেকবার বলেন কি কি আরেকবার বলতে বলেছেন সেটা ক্লিয়ারলি বলেননি। কি আরেকবার বলুন সেটা বলতে পারেন, তাহলে আমি হয়তো বলার চেষ্টা করতে পারি। সাইব ইবনে আলী। দেখেন এখন আমাদের কিন্তু আসলে রিভিউ ক্লাস, তো আমরা একটু দ্রুতই যাব, কারণ একদিনে আমরা দুইটা বড় বড় সিস্টেম পড়াচ্ছি, তাই না? এখন আপনাদেরকে আমি জাস্ট ওভারভিউ করছি। হ্যাঁ, আর যেসব জায়গা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। দেখেন, ফিচার্স অফ অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এটা জাস্ট যদি না বুঝেন আপাতত সূত্র দিয়ে মনে রাখেন। সূত্র হচ্ছে পাপি, PAP তাহলে জীবনে ভুলবেন না। এই যে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, আমিও প্রথম থেকে বুঝতে সমস্যা হইতো, আমি এই সূত্র দিয়ে মনে রেখেছি, পরীক্ষাতে এটা ইজিলি আপনি অ্যান্সার করতে পারেন। পাপি, হ্যাঁ, পি দিয়ে হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রক্সিমাল ব্রঙ্কিয়াইটিস। প্রক্সিমাল ব্রঙ্কিয়াইটিস মানে ডিস্টাল ব্রঙ্কাস গুলা এফেক্টেড কম হয়, প্রক্সিমাল গুলা হয়। এ দিয়ে হচ্ছে অ্যাজমা, তাহলে মেজরিটি অফ কেসে তারা কিন্তু অ্যাজমার হিস্ট্রি দিবে। তাহলে পি দিয়ে কি? প্রক্সিমাল ব্রঙ্কিয়াইটিস আর অ্যাজমা, এই দুইটা কিন্তু পেশেন্টের থাকতে পারে। আচ্ছা, পরের পি দিয়ে কি? পরের পি দিয়ে আপনি এখানে দুইটা জিনিস মনে রাখতে পারেন। আমি সাধারণত আপনাকে একটা জিনিস মনে রাখতে বলবো, এটা হচ্ছে পজিটিভ স্কিন টেস্ট টু এন এক্সট্রাক্ট অফ অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। এই যে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস যে ফাঙ্গাসটা আছে এইটার এগেইনস্টে হয়, এই জন্য এটার নাম অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। তাহলে পজিটিভ স্কিন টেস্ট টু এন এক্সট্রাক্ট অফ অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, হ্যাঁ, এই পি দিয়ে। আচ্ছা, এরপরে পরের ই দিয়ে, এই দুইটা ই বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আইজিই বেশি থাকবে, একটা হচ্ছে ইওসিনোফিলিয়া থাকবে। হ্যাঁ, তাহলে ই দিয়ে একটা ই দিয়ে মনে রাখবেন আইজিই বেশি থাকবে, আর একটা ই দিয়ে হচ্ছে ইওসিনোফিল বেশি থাকবে। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে তাহলে পাপি। আচ্ছা, আশা করি মনে থাকবে। এভাবে কিন্তু সিনারিও দিতে পারে। তাহলে এই 5টা ফিচার বা 5-6টা ফিচার যেখানে পাবেন ওইটাকে বলে দিয়ে নেবেন অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। লাং ক্যান্সার সবচেয়ে কমন কারণ হচ্ছে, মানে সবচেয়ে কমন সেল টাইপ হচ্ছে এডেনোকার্সিনোমা। হ্যাঁ, সবচেয়ে কমন টাইপ। আচ্ছা, এখানে লাং ক্যান্সারের মধ্যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অসম্ভব ইম্পর্টেন্ট, খুব বেশি বলার সময় নাই, এটা আসলে পারতেই হবে। এর মধ্যে আমি একটু বলে দিই আপনাদের, এন্ডোক্রাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন,
নন মেটাস্টেটিক এক্সট্রা পালমোনারি ফিচার মানে কি? মানে হচ্ছে পেশেন্টের এমন কিছু ফিচার দেখা দিচ্ছে লাং ক্যান্সারের পেশেন্ট, এটা আমরা মেটাস্টেসিস দিয়ে এক্সপ্লেইন করতে পারছি না বা লোকাল এক্সটেনশন দিয়ে এক্সপ্লেইন করতে পারছি, কিন্তু এটা হচ্ছে। যেমন দেখেন স্মল সেল ক্যান্সার যেগুলা, এগুলার ক্ষেত্রে খুব কমন হচ্ছে সিয়াড হয়। সিয়াড কি? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডায়াবেটিক হরমোন রিলিজ। এটা কিন্তু স্মল সেলের ক্ষেত্রে বেশি হয়। স্মল সেলের ক্ষেত্রে আরেকটা হয়, এটা হচ্ছে কুশিং সিনড্রোম। এই যে একটোপিক এসিটিএইচ সিক্রেশন হয়, তার ফলে ব্লাডে কর্টিসল বেড়ে যায় এবং আলটিমেটলি কুশিং সিনড্রোম হয়। তাহলে স্মল সেল ক্যান্সারে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিয়াড, একটা হচ্ছে কুশিং সিনড্রোম। আর স্কোয়ামাস সেলের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। কেন হাইপার ক্যালসিমিয়া কেন হবে? কারণ একটা প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, পিটিএইচ আরপি বলে, প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড বা প্রোটিন রিলিজ হয়। এটা সবচেয়ে কমনলি হয় হচ্ছে স্কোয়ামাস সেল ক্যান্সারে, তার ফলে আলটিমেটলি হাইপার ক্যালসিমিয়া হয়। ঠিক আছে, এছাড়া কার্সিনয়েড সিনড্রোম, গাইনোকোমেশিয়া হতে পারে। নিউরোলজিক্যাল আমি এইভাবে মনে রাখতাম, এমপিএমসি চাইলে এইভাবে মনে রাখতে পারেন। এম দিয়ে মায়োলোপ্যাথি, পি দিয়ে পলিনিউরোপ্যাথি, সি দিয়ে সেরেবেলার ডিজেনারেশন, আর এখানে হচ্ছে মায়াস্থেনিয়া, এটা হচ্ছে ল্যাম্বার্ট ইয়ারটন সিনড্রোম। হ্যাঁ, আচ্ছা আদারগুলো আপনারা একটু পড়ে নিয়েন, সময় কম, আমি আসলে দ্রুত যেতে হবে আমাদের। আচ্ছা ডিপিএলডি, ডিপিএলডির যে ক্লাসিফিকেশনটা আছে এটা আপনারা একটু রিডিং করে নেবেন। ঠিক আছে, ডিপিএলডি ক্লাসিফিকেশনটা রিডিং করে নেবেন। ডিপিএলডি যদি আমি ক্লিনিক্যাল ফিচার বলি, দুইটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে ক্লাবিং, হ্যাঁ ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে। ক্লু বলে দিচ্ছি, ক্লু বলে দিচ্ছি যেটা আপনার মূল পরীক্ষাতে কাজে লাগবে। আর আরেকটা হচ্ছে আপনার ক্রেবস থাকবে, লাংসে ক্রেবস থাকবে। হ্যাঁ, নট অল্টার্ড আফটার কাফ, মানে পেশেন্টকে কাশি দিতে বলবেন, কাশি দেওয়ার পরেও এটা একই রকম থাকবে। ক্রেবসটা হবে ফাইন ক্রেবস। তাহলে এই দুইটা দিয়ে বলবে পেশেন্টের অনেকদিন ধরে কাশি, হ্যাঁ ড্রাই কাফ, এবং কাফটা হচ্ছে ড্রাই কাফ, অনেকদিন ধরে কাশি, তার ফিঙ্গার ক্লাবিং আছে, তার ফাইন ক্রেবস আছে, হ্যাঁ এবং এটা অল্টার্ড হয় না। তাহলে এটা কি? এটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস বা ডিপিএলডি। ডিপিএলডির মধ্যে সবচেয়ে কমন কোনটা? এই যে আইপিএফ, ইন্টারস্টিশিয়াল পালমোনারি ফাইব্রোসিস। হ্যাঁ, এই যে বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এটা সবচেয়ে কমন। এই যে এখানে আমি যা বললাম, এই যে কাফটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ড্রাই কাফ, আর হচ্ছে এখানে এই যে বললাম ক্লাবিং ইম্পর্টেন্ট, আর ক্র্যাকলস টিপিক্যালি বাইলেটারাল এবং বেজাল, এবং কাফ দেওয়ার পরে এটা অল্টার্ড হয় না। আচ্ছা এখন আপনারা, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে সমস্যা হলে আমাকে জানাবেন অবশ্যই। আচ্ছা সার্কোইডোসিস, সার্কোইডোসিসের ক্ষেত্রে সার্কোইডোসিসটা আপনার পুরোটা রিডিং করবেন। সার্কোইডোসিসের ক্ষেত্রে আমি একটা দুইটা জিনিস একটু বলি। সার্কোইডোসিসের ক্ষেত্রে একটা কমন সিনারিও থাকতে পারে, এক্সরেতে হচ্ছে বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ এক্সরেতে। হ্যাঁ, একটা পেশেন্টের বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে, তার ল্যাক্রিমাল গ্ল্যান্ড এনলার্জ আছে, ক্রেনিয়াল নার্ভ পালসি আছে, হ্যাঁ কাশি আছে, তাহলে এটা হচ্ছে সার্কোইডোসিসের দিকে যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বেশি কমন ফিচার। সময় থাকলে আমি আরো বলে দিতাম। পালমোনারি ইউসিনোফিলিয়ার কারণগুলো রিডিং করবেন। আর এখানের মধ্যে পালমোনারি এম্বোলিজমটা একটু পড়তে হবে। পালমোনারি এম্বোলিজমের আমার সময় নেই, আমি এত ডিটেলস বলতে পারছি না। অ্যাকিউট মেসিভ পালমোনারি এম্বোলিজমের ফিচারগুলো পড়তে হবে। এর মধ্যে দেখেন পেশেন্ট কিন্তু একদম ফেইন্ট হয়ে যাবে, কলাপস হয়ে যাবে, অ্যাপ্রিহেনশন থাকবে এবং হিমোডাইনামিক চেঞ্জ হয়, মানে হচ্ছে পেশেন্ট শকে চলে যাবে। হ্যাঁ, এখানে ইসিজিতে একটা সুন্দর কথা আছে, এটা হচ্ছে S1Q3T3 প্যাটার্ন, এটা কিন্তু পাওয়া যায় মেসিভ অ্যাকিউট মেসিভ পালমোনারি এম্বোলিজমে S1Q3T3 প্যাটার্নটা পাওয়া যায়। পালমোনারি হাইপারটেনশন, এটা একটু রিডিং করবেন ক্লাসিফিকেশনটা, এটা আসলে কার্ডিওলজিস্টদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রিসেন্ট টপিক, এটা একটু পড়তে হবে, 2টা স্টার দিয়ে দিলাম। আচ্ছা এখানে আর নাই, আমরা চলে যাব কার্ডিওলজিতে। হ্যাঁ, আমাদের সময় কম।
আমার মনে হয় কার্ডিওলজিতে আমি একটু ওভারভিউ করে যাই কোন টপিকগুলো আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আপনাদের পড়া আছে কিনা। প্রথমে হচ্ছে কার্ডিয়াক অ্যানাটমি। আমাদের 300 টপিক থেকে আপনারা যদি দেখেন তাহলে প্রথমে আছে অ্যানাটমি অফ হার্ট, এটা আপনারা রিডিং করবেন। অ্যানাটমি অফ হার্টটা আমরা একটু রিডিং দেখব। আচ্ছা, এরপরে চলে আসি আমরা করোনারি সার্কুলেশন, লোকাল কন্ট্রোল অফ ব্লাড ফ্লো। হ্যাঁ, করোনারি সার্কুলেশনের মধ্যে দেখেন এলসি এর মেইন পার্ট কিন্তু দুইটা, এটা হচ্ছে এলএডি, এটা হচ্ছে এলসিএক্স বা লেফট সার্কামফ্লেক্স। হ্যাঁ, এখন কে কোথায় সাপ্লাই দেয় এটা আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, এটা একটু পড়ে নেবেন, এটা ছবি দেখে পড়লে আপনাদের মনে থাকবে। আমি আসলে এখন সময় নেই এত ডিটেইলস বলতে পারছি না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হার্টের নার্ভ সাপ্লাই, সিম্প্যাথিক, প্যারাসিম্প্যাথিক, অটোনমিক নার্ভ সাপ্লাই রিডিং করবেন। আচ্ছা, এখন চলে আসি আমরা যেগুলা কার্ডিয়াক সাইকেলের ইভেন্ট, এগুলো রিডিং করবেন, এগুলো রিডিং করবেন। আচ্ছা, এখানে আমি একটু আপনাদেরকে বলি, দেখেন এখান থেকে রিসেন্ট সময়গুলোতে প্রশ্ন আসছে কজ অফ সাডেন এরিথমিক ডেথ বা সাডেন কার্ডিয়াক ডেথের কারণ বলুন। এর মধ্যে আপনারা করোনারি আর্টারি ডিজিজ আমরা সবাই জানি, করোনারি আর্টারি ডিজিজ আমরা সবাই জানি। হ্যাঁ, করোনারি আর্টারি ডিজিজের মধ্যে আমরা এক নম্বরে বলবো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এএমআই, তাই না? এছাড়া মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার জন্য হয়তো পুরোপুরি ইনফার্কশন হয় নাই, মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার জন্য পেশেন্ট মারা যেতে পারে। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রায়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন উইথ মায়োকার্ডিয়াল স্ক্যারিং। আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কি হয়, ধরুন এটা হার্ট, এই অংশটাতে ইনফার্কশন হয়েছে। হ্যাঁ, তাহলে মায়োকার্ডিয়ামের সেলগুলা যেগুলো আছে এগুলো তো মারা গেল, তাই না? আমাদের নর্মালি কি হয়, ধরুন আপনার হাতে একটা জায়গা কেটে গেছে, বেশি গভীর হয়ে কাটছে, তাহলে ওই জায়গায় পরবর্তী কি হয়, নর্মাল টিস্যুর পরিবর্তে কি ফাইব্রাস টিস্যু হয় না? একইভাবে হার্টের একটা বড় অংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে এখানে কিন্তু মারা যাওয়ার পরে, নর্মাল সেলগুলো মারা যাওয়ার পরে ফাইব্রাস স্কার হয়। এই স্কার যদি বড় হয়, মানে বড় একটা অংশ জুড়ে হার্টের সেলগুলো মারা গেছে, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে হার্টটা এই অংশটার পাম্প করতে পারে না, তখন বাকি অংশের সহযোগিতা করতে হয়। এই ধরনের পেশেন্টগুলো যে কোনো সময় খারাপ হয়ে যায়। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ কি আছে, অ্যাওর্টিক স্টেনোসিস, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ডিসিএম, এরিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লাসিয়া, এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা আছে, সময় থাকলে বলে দিলাম। আর নন স্ট্রাকচারাল হার্ট ডিজিজের মধ্যে তিনটা মনে রাখবেন, লং কিউটি সিনড্রোম, ব্রুগাডা সিনড্রোম, ডাব্লিউপিডি সিনড্রোম। আমি আপনাদেরকে পরবর্তীতে এগুলার ডিটেইলস বুঝায় বলবো। হ্যাঁ, এগুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু সময় নাই, বলতে পারছি না। আল্লাহ, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড অসম্ভব গুরুত্বপূর্ণ। এই বক্সটা থেকে প্রশ্ন আসবেই আসবে, সরাসরি আসতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আমি এইভাবে মনে রাখতাম, দেখেন আমি হার্ট ফেইলিওরের ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, S1 লাউডের কারণ আপনি দুইটা মনে রাখবেন, দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে MS, একটা হচ্ছে HC। MS দিয়ে কি মাইট্রাল স্টেনোসিস, আর H দিয়ে কি, HC দিয়ে হচ্ছে হাইপার ডায়নামিক সার্কুলেশন। কি কি আছে, এনিমিয়া, প্রেগন্যান্সি, থাইরোটক্সিকোসিস। অথবা মনে রাখতে পারেন MS টেপ, তাই না? MS এর টেপিং হার্ট সাউন্ড হয়, তাই না? তাহলে মাইট্রাল স্টেনোসিস, এপেক্স বিটটা টেপিং হয়। টি দিয়ে হচ্ছে থাইরোটক্সিকোসিস, এনিমিয়া, প্রেগন্যান্সি, এই তিনটা হচ্ছে হাইপার ডায়নামিক সার্কুলেশন। আচ্ছা, সফট S1 মানে S1টা নরম হবে, সফট। দুইটা বারবার হার্ট ফেলিওর, মাইট্রাল রিগার্জিটেশন। আর সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা স্পিডিংটা ইম্পর্টেন্ট। আপনারা জানেন সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা অংশ আছে, একটা হচ্ছে অ্যাওর্টিক আর হচ্ছে পালমোনারি। এই দুইটা একটু আলাদা হয়, মানে লাভ ডাব না হয়, লাভ ডি ডাব, এরকম হয়, লাভ ডি ডাব। এই দুইটার মধ্যে যদি গ্যাপটা বেড়ে যায় এটাকে বলা হয় স্প্লিটিং। ফিক্সড ওয়াইড স্প্লিটিং। ফিক্সড মানে কি, ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনে একই রকম থাকে, এটাকে বলা হয় ফিক্সড। এবং ওয়াইড মানে কি, A2 আর P2 গ্যাপটা বেড়ে যাবে, লাভ ডি ডাব।
মানে ওই ডি ডাবের মধ্যে গ্যাপটা বেড়ে যাবে, তাহলে এ টু পি টুর গ্যাপ বেড়ে যাবে, এটাকে বলা হয় স্প্লিটিং। হ্যাঁ, তাহলে ফিক্সড ওয়াইড স্প্লিটিং। এমনিতে কিন্তু ফিজিওলজিক্যাল স্প্লিটিং আমাদের হয়। হ্যাঁ, ইন্সপাইরেশনের সময় হার্ট সাউন্ডটা স্প্লিটিং হয়। আচ্ছা, এখন চলে আসি আমরা ওয়াইড বাট ভেরিয়েবল স্প্লিটিং। মানে ওয়াইড স্প্লিটিং হবে কিন্তু ভেরিয়েবল হবে। ভেরিয়েবল মানে কি, ইন্সপাইরেশনে আর এক্সপ্রেশনে আলাদা হবে, এটা হচ্ছে আরবিবিপি। আর রিভার্স স্প্লিটিং মানে এ টু পি টুর জায়গায় পি টু এ টু হয়ে যায়, এটা হচ্ছে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকে হবে। থার্ড হার্ট সাউন্ডের দুইটা কারণ মনে রাখেন, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ইয়াং পিপলে এবং প্রেগনেন্সিতে, আর প্যাথোলজিক্যাল হচ্ছে যে যেখানে S1 সফট হবে সেখানে কিন্তু প্যাথোলজিক্যাল S3 পাওয়া যাবে, যেমন এমআর এবং হার্ট ফেলিওর। আচ্ছা, আমরা চলেন হার্ট ফেলিওরে পড়াতে গেলে অনেক কিছু পড়ানো যায়, কারণগুলো আপনারা রিডিং করবেন। হ্যাঁ, আমি আপনাদের কার্ডিওলজিটা আপনাদের ডিটেইলস পড়ায় দিব। হ্যাঁ, এই ক্লিনিক্যাল ফিচার খুবই ইম্পর্টেন্ট, লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। হ্যাঁ, লেফট হার্ট ফেলিওরের বৈশিষ্ট্য দেখেন, এখানে আমরা তিনটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমরা পালমারি ইডেমা পাবো, পালমারি ইডেমা পাবো। তারপরে হচ্ছে আমরা পিটিং পেতে পারি, পিটিং। হ্যাঁ, আরেকটা হচ্ছে রেজ জেভিপি পেতে পারি। এর মধ্যে পালমারি ইডেমাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাকিউট লেফট হার্ট ফেলিওরের মেইন ফিচার হচ্ছে পালমারি ইডেমা, এছাড়া জেভিপি থাকতে পারে। হ্যাঁ, লেগেও আমাদের পিডিং থাকতে পারে বা ইডেমা থাকতে পারে। কার্ডিওমেগালি যদি অনেক সময় নিয়ে, অনেক দিন ধরে যদি এলভিএফ থাকে তাহলে হতে পারে। আর রাইট হার্ট ফেলিওরেরও তিনটা ফিচার আছে। এক নাম্বার হচ্ছে রেজ জেভিপি, দুই নাম্বার হচ্ছে পিটিং ইডেমা, আর তিন নাম্বার হচ্ছে এসআইটিস সাথে হেপাটোমেগালি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসতে পারে। ডেভিডসনের বক্স চার্ট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার মনে হয় আমরা একটু দ্রুত যাই। ব্রেডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়ার কারণ আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন এখানে দেখেন এএফ এর কারণ আছে। এএফ এর কারণ যদি আপনাকে দুই তিনটা কারণ বলা হয়, কার্ডিয়াক কারণের মধ্যে আমরা করোনারি আর্টারি ডিজিজ বা এমআই বলবো। ভালভুলার হার্ট ডিজিজ এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এমএস। এমএস এর পেশেন্টের ফ্রিকোয়েন্টলি এট্রিয়াল ফিব্রিলেশন হয়। হ্যাঁ, হাইপারটেনশন একটা কারণ। আর যদি এন্ডোক্রাইন কারণ বলে তাহলে এক নাম্বার কারণ হচ্ছে থাইরোটক্সিকোসিস। হ্যাঁ, এটা আপনাদের পড়তে হবে, এটা 3 স্টার। এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে, এমসিকিউ প্রশ্ন আসবে। আমি আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। ভিটি আর ভিএফ এর যে পার্থক্য আছে, এটা হচ্ছে একটা স্টার দিয়ে দিলাম, এটা আপনার জন্য একটু কঠিন হয়ে যায় যদি না বুঝে পড়েন। কজ অফ লং কিউটি, এটা আমি 2টা স্টার দিলাম, এখান থেকে এটা পড়তে হবে। এগুলা থেকে কিন্তু এখন ইনভেরিয়েবলি এমসিকিউ আসে। আচ্ছা, এই যে ফিচারগুলা বিভিন্ন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এটা একটা স্টার দিয়ে দিলাম, মোটামুটি ইম্পর্টেন্ট দেখতে হবে। বান্ডল ব্রাঞ্চ ব্লক কারণগুলা পড়তে হবে 2টা স্টার। এগুলা খুবই সুন্দর, মানে এগুলা আসলে আপনার ব্যাখ্যা পড়লে আপনাদের ভালো লাগবে, কিন্তু আমাদের এখন সময় নাই, আমরা এত ব্যাখ্যা পড়ছি না। অ্যান্টি রিদমিক ড্রাগ এটা লাগবে। এনজাইনা পেক্টোরিস, হ্যাঁ, এনজাইনা পেক্টোরিসটা পড়তে হবে, এটা আমরা 2টা স্টার দিয়ে দিলাম। এর মধ্যে এনজাইনা পেক্টোরিসের আমি বলি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনজাইনা পেক্টোরিসের এখানে একটা ক্লাসিফিকেশন আছে, দেখেন টিপিক্যাল এনজাইনা, এটিপিক্যাল এনজাইনা। এটা জাস্ট একবার রিডিং করলে আপনাদের মনে থাকবে। এই যে এই অংশটা, এটা হচ্ছে 2টা স্টার বা 3টা স্টার। অ্যাকিউট করোনারি সিনড্রোম, হ্যাঁ, অ্যাকিউট করোনারি সিনড্রোমটা আপনাদের পুরোটা রিডিং করবেন। এর মধ্যে অ্যাকিউট করোনারি সিনড্রোমের ইনভেস্টিগেশনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন টু থ্রম্বোলাইসিস এটা পড়তে হবে। অ্যাকিউট করোনারি সিনড্রোমের যে কমপ্লিকেশনগুলো পড়তে হবে। কমপ্লিকেশনটা কোথায়? কমপ্লিকেশনটা এই যে এখানে কমপ্লিকেশনটা আছে। অ্যাকিউট করোনারি সিনড্রোমের কমপ্লিকেশনটা অসম্ভব গুরুত্বপূর্ণ, অসংখ্যবার এখান থেকে প্রশ্ন এসেছে।
পিসিআইভি ভার্সেস সিএবিজি এখন রিসেন্ট টাইমগুলোতে এগুলো থেকে প্রশ্ন আসছে, একটা স্টার দিয়ে দিলাম। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ একটা স্টার। এওরটিক অ্যানিউরিজম ডিসেকশন এগুলা অনেক সময় ফিচার দিয়ে দেয়, হ্যাঁ, ডায়াগনোসিস করার জন্য এসবিএ তে প্রশ্ন আসতে পারে। এওরটিক ডাইসেকশনের রিস্ক ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, রিস্ক ফ্যাক্টরগুলো পড়তে হবে। হাইপারটেনশন ইটিওলজি অসম্ভব গুরুত্বপূর্ণ, 3 স্টার। ড্রাগ থেরাপি কোনটাতে কি ইন্ডিকেশন আছে, কন্ট্রাইন্ডিকেশন আছে করতে হবে। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি স্টেপগুলা, এটা আমি একটু বলে দিই, এটা স্টেপ হচ্ছে সেক পি, যারা দেখছেন একটু মনে রাখবেন সেক পি। 1 নাম্বার স্টেজ হচ্ছে বা গ্রেড 1 হচ্ছে সিলভার ওয়্যারিং, এত পেঁচানোর দরকার নেই, জাস্ট একটা কথা মনে রাখি, সিলভার ওয়্যারিং। 2 নাম্বার স্টেপে হচ্ছে আর্টারিওভেনাস নিপিং, আর্টারিওভেনাস নিপিং সেক পি সি দিয়ে। 3 নাম্বারে হচ্ছে কটন উল স্পট, 3 নাম্বার স্টেপে হচ্ছে কটন উল স্পট। আর 4 নাম্বার স্টেপে হচ্ছে পেপিলোইডেমা, হ্যাঁ, সেক পি মনে থাকবে, সিলভার ওয়্যারিং, আর্টারিওভেনাস নিপিং, কটন উল স্পট আর পেপিলোইডেমা। রিউমেটিক ফিভারের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অসম্ভব গুরুত্বপূর্ণ, জোন্স ক্রাইটেরিয়া, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, আপনার মনে হয় আপনারা সবাই পারেন। আচ্ছা, ভালভুলার ডিজিজ এমএস, এমআর, এএসএআর সবগুলাই হচ্ছে 2টা স্টার, হ্যাঁ। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল ফিচারগুলো পড়তে হবে, হ্যাঁ। এখানে ডিটেইলসে যাচ্ছি না, কোনটাতে কি ধরনের মারমার হয় এটা আমার মনে হয় আপনারা জানেন, তারপর একটু বলে দেই। এমএসএ হয় মিড ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে। এমএস এর সাথে মনে রাখবেন এআর, দেন আপনারা যদি এইভাবে মনে রাখেন এমএস, এমআর, এস, এআর, তাহলে হচ্ছে রেসিপ্রোকাল সম্পর্ক। এমএস আর এআর এ হয় হচ্ছে ডায়াস্টোলিক মারমার, এমআর আর এস এ হয় সিস্টোলিক মারমার, তাহলে এমএস এ মিড ডায়াস্টোলিক মারমার আর এআর এ হয় হচ্ছে ইডিএম, আর্লি ডায়াস্টোলিক মারমার, হ্যাঁ। আচ্ছা, এখন চলে আসি আমরা এমআরএ, এমআরএ হয় হচ্ছে সিস্টোলিক মারমার, তাহলে পেন সিস্টোলিক মারমার, আর এস এ হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, ঠিক আছে। তাহলে দেখেন এমএস এর সাথে এআর এর মিল, দুজনেই ডায়াস্টোলিক মারমার, আর এস এর সাথে এমআর এর মিল, দুজনেই সিস্টোলিক মারমার, হ্যাঁ। এওটিক রিগার্জিটেশনে কয়েকটা স্পেশাল মারমার আছে, এওটিক রিগার্জিটেশনে এটা আপনাদের পড়তে হবে অবশ্যই, খুব ইম্পর্টেন্ট। এওটিক রিগার্জিটেশনে কোলাপসিং পালস পাওয়া যায়, কুইঙ্কিস সাইন, ডুরেজিস সাইন, মাসের ডি মাসের সাইন, নামগুলো জানতে হবে অন্তত, হ্যাঁ। এখানে মেইনলি হয় এন্ডাস্টোলিক মারমার, এছাড়া অস্টিনফ্লিক মারমার হতে পারে, এছাড়া সিস্টোলিক মারমার ফ্লো বাড়ার কারণে হতে পারে। তো মেইনলি এখানে আর্লি ডায়াস্টোলিক মারমার। আর অস্টিনফ্লিক মারমার কথাটা একটু মনে রাখবেন, অনেক সময় পরীক্ষায় আসতে পারে অস্টিনফ্লিক মারমার কোথায় পাওয়া যায় এরকম, হ্যাঁ। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এখন সবচেয়ে কমন কারণ কাকে বলা হয় জানেন কিনা আপনারা? এখন পর্যন্ত ডেভিডসন অনুযায়ী ভিরিডিয়ান স্ট্রেপ্টোকোকাই, হ্যাঁ, কিন্তু এখন অন্যান্য বইয়ে লেখা হচ্ছে, না এই যে এখানে লিখছি স্টেফ অরিয়াস, এই যে স্টেফ অরিয়াসটা হচ্ছে মোস্ট কমন কজ অফ অ্যাকিউট এন্ডোকার্ডিটিস, এটা আমরা মনে রাখবো। এখানে অসলান, নোর, জেনভেলিশন এগুলো পাওয়া যায়, এগুলো আমরা একটু দেখে নিব, ক্লিনিক্যাল ফিচার্স গুলো একটু দেখে নিতে হবে। ডিউকস ক্রাইটেরিয়াটা এটাও 2টা স্টার দিলাম। ব্লাড কালচার ঘুরে ফিরে একই কথা, ব্লাড কালচার কনজেনিটাল হার্ট ডিজিজ, এই যে বক্সটা ক্লাসিফিকেশনটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এখানে আমি একটু বলে দিই, সায়ানোটিক গুলা সবগুলা টি দিয়ে, টেট্রালজি অফ ফেলোর, ট্রাইকাসপিড এট্রেশিয়া, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল সবগুলা টি দিয়ে। আর এখানে মনে রাখবেন এট্রেশিয়া অ্যানোমেলি, এক্সট্রিন অ্যানোমেলি, এট্রেশিয়া। আর এ সায়ানোটিক গুলা কমন যেগুলো আমরা ডি, এএসডি, ডিএসডি ছিদ্রগুলা, হ্যাঁ, পারসিস্টেন্ট ডাক্টাস আর্টারিয়াসাস, হ্যাঁ। তাহলে
এসায়ানোটিক কোনগুলো কমনগুলো এএসডি ভিএসডি পিডিএ আর হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওরটা, এগুলো হচ্ছে এসায়ানোটিক। হ্যাঁ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, এইভাবে আমরা মনে রাখবো। কোয়ার্কটেশন অফ অ্যাওরটার মধ্যে আমার মনে হয় এখানে ইনভেস্টিগেশনটা একটু দেখবেন, এখানে 3 সাইন পাওয়া যায়, বাকিগুলো রিডিং করবেন। আচ্ছা, এইচওসিএম আছে, ডিসিএম আছে। ডিসিএমটা আমার মনে হয় একটা স্টার দিলাম, আর এইচওসিএম এর ক্ষেত্রে কিছু একটা বক্স আছে, এই বক্সটা লাগবে আপনাদের। এই দেখেন এইচওসিএম এর এই যে ক্লিনিক্যাল ফিচারটা লাগবে, দেখেন এখান থেকে প্রশ্ন আসে। যার কি পালস, পালপেবল লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ডাবল ইম্পালস স্পিড, টাচ করলে ডাবল ইম্পালস পাওয়া যায় এবং দুইটা আলাদা মারমার পাওয়া যায়। বেইজে মনে রাখবেন, বেইজে হচ্ছে মিড সিস্টোলিক মারমার আর অ্যাপেক্সে হচ্ছে পেন সিস্টোলিক মারমার। আমি এইভাবে মনে রাখতাম, পেনে কি আছে, পিএ আছে না, আর অ্যাপেক্সে এপি আছে, তাহলে অ্যাপেক্সে হচ্ছে পেন সিস্টোলিক মারমার। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো। এইচসিএম এ সাডেন রিস্কের ডেথ, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনাদের একটু করে ফেলতে হবে। সেকেন্ডারি কজ অফ কার্ডিওমায়োপ্যাথি, এটা আপনারা মূলত রিডিং করবেন, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা কম। এট্রিয়াল ম্যাক্সিমাম রিডিং করবেন, এগুলো খুব কমন না, তারপরেও এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। কার্ডিওলজি পরের অংশে আমরা চলে যাই। কার্ডিওলজি আসলে অনেক কিছু আছে আসার মতো। অ্যাকিউট পেরিকার্ডাইটিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা 3টা স্টার দিলাম। আমাদের এখানে যে টপিকগুলো আছে 300 টপিকে সবগুলো টপিক ইম্পর্টেন্ট, এর মধ্যে অ্যাকিউট পেরিকার্ডাইটিসটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কজগুলো আপনাদের লাগবে। আর ইসিজি চেঞ্জ, এই যে ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন উইথ আপওয়ার্ড কনকেভিটি, এই ডেসক্রিপশনটা থাকতে পারে। ধরেন নরমাল এসটি এলিভেশন হয় এরকম, আর ওদের হয় হচ্ছে এরকম, যে এরকম আপওয়ার্ড কনকেভিটি। হ্যাঁ, আচ্ছা, পেরিকার্ডিয়াল ইফিউশন ভিএসভি ভার্সাস কার্ডিয়াক টেম্পোনেন্ট, এটা আপনারা রিডিং করবেন, মানে এটা একটা স্টার। আর কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের সাথে কার্ডিয়াক টেম্পোনেন্টের পার্থক্য, এটা লাগবে। সরি, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের সাথে কার্ডিয়াক টেম্পোনেন্টের পার্থক্য কি দেয়া আছে কিনা? কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এবং কার্ডিয়াক টেম্পোনেন্ট, এটা আপনাদের লাগবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, আমি আপনাদেরকে এটা ডেভিডসন থেকে বলে দিচ্ছি। এটা ডেভিডসন থেকে পড়ে নেবেন। হ্যাঁ, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এবং কার্ডিয়াক টেম্পোনেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। দুইটা বক্স আছে, আমি বক্সটা দেখাচ্ছি। এই যে এই যে এই যে এই যে এই দুইটা বক্স। হ্যাঁ, দেখেন দুইটাতে কিছু সিমিলারিটি আছে, আবার ডিসিমিলারিটি আছে। হ্যাঁ, এখন সিমিলারিটি গুলো আমি বলি। দেখেন দুইটার ক্ষেত্রে আপনি দুইটা কমন নাম আছে, এগুলা পাবেন। কুজমল সাইন এবং পালসাস প্যারাডক্স আছে, কুজমল সাইন এবং এই যে এখানেও আছে পালসাস প্যারাডক্স, এটা আপনারা দুইটাতেই পাবেন। আর দুইটাতে আপনারা কমনলি কি পাবেন, আর দুইটাতে এই যে দেখেন এখানে রেপিড লো ভলিউম পাস, মানে এখানেও ট্যাকিকার্ডিয়া পাবেন, এখানে আপনারা ট্যাকিকার্ডিয়া পাবেন। হ্যাঁ, কমন জিনিসগুলো আমরা আগে আলাদা করে ফেলি। এখানে আপনারা কি পাবেন, ইলিভেটেড জেবিপি, এইখানেও কিন্তু গ্রস ইলিভেশন অফ জেবিপি, তবে কনস্ট্রিকটিভে ওয়াই পাওয়া যায়, মনে রাখবেন কনস ওয়াই, কনস্ট্রিকটিভে রেপিড ওয়াই ডিসেন্ট পাওয়া যায়, আর টেম্পোরারি কিন্তু ওয়াই ডিসেন্ট পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন এখানেও আর্লি থার্ড হার্ট সাউন্ড আছে, এখানেও আর্লি থার্ড হার্ট সাউন্ড আছে, সেই সাথে কনস্ট্রিক্ট পেরিকার্ডিয়াল নক থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন পার্থক্য কিভাবে করবেন দেখেন, এই যে দেখেন এই যে 3টা জিনিস, রাইট হার্ট ফেইলিওরের 3টা জিনিস মনে আছে, হেপাটোমেগালি, এসাইটিস, পেরিফেরাল ইডেমা, এই 3টা জিনিস কিন্তু আপনারা শুধুমাত্র কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে পাচ্ছেন, এগুলা কিন্তু আপনারা কার্ডিয়াক টেম্পোরেটে পাচ্ছেন না, কারণ কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস কিন্তু একটু সময় লাগে। তাহলে পার্থক্যকারী কি, এইচএপি, হেপাটোমেগালি, এসাইটিস এবং পেরিফেরাল ইডেমা, এই 3টা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে আপনি এক্সট্রা পাচ্ছেন, বাকিগুলো কিন্তু দুইটাতে প্রায় একই। হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি,
আমাদের উদ্দেশ্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদেরকে একটু ধরিয়ে দেয়া, তাহলে আমার মনে হয় আমরা আজকে ক্লাসটা শেষ করতে পারি। এর আগেও আমরা 4টা ক্লাস নিয়েছি, এইসব ক্লাসে আসলে আমাদের ওভারভিউ করি বা আমরা রিভিউ করি, এবং এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই টপিক কমন পাবেন। তো আমাদের ক্লাস কেমন লাগলো জানাবেন। আর আমাদের কিন্তু নেক্সট ব্যাচ শুরু হবে, মানে পরবর্তী সেশনের জন্য আমাদের ব্যাচ শুরু হবে 7 জুলাই থেকে, লং ব্যাচ শুরু হবে, এবং আমাদের লং ব্যাচগুলোতে কিন্তু আমরা একদম ডিটেলস বুঝিয়ে পড়িয়ে থাকি। হ্যাঁ, তো আপনারা যারা আগ্রহী তারা আমাদের সাথে পরবর্তী যুক্ত হতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।